নমস্কার। আজকের ভিডিওর বিষয় আপনারা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন। অনেকেরই অনুরোধ ছিল এ বিষয়ে আলোকপাত করতে। এছাড়াও আমার বিগত ভিডিওগুলোতে বেশ কিছু ব্যক্তির শিক্ষক, অশিক্ষক, কর্মচারী তাদের বিভিন্ন মন্তব্য পড়ে আমার মনে হয়েছে যে আমারও একটা জবাব দেওয়ার দরকার আছে। কারণ তারা আমার ভিডিওগুলো শিক্ষক বা শিক্ষাকর্মী ছাঁটাইয়ের বা যে ডেভেলপমেন্টগুলো ঘটেছে ইতিমধ্যে তারা পুরোটা শোনেননি, শোনার ধৈর্যও নেই, সময়ও নেই, স্বাভাবিক মানসিকভাবে বিধ্বস্ত তারা হতেই পারে। তো এই ভিডিওতে আমি তাদের সেই সব প্রশ্নের এবং তাদের যে তির্যক বা বক্রোক্তি তার জবাব তো দেবই, পাশাপাশি অনেক কৌতূহলী মানুষ সহযোদ্ধা জানতে চেয়েছেন যে এই সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন সংবিধানের আর্টিকেল 137 অনুযায়ী যার একটা স্কোপ আছে রিভিউ পিটিশনের, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজের রায়ের বা নিজের ভার্ডিক্টের উপর রিভিউ করতে পারে, রিকনসিডারেশন রাখতে পারে, সেই স্কোপটা রয়েছে। তো তার ফলাফল কি হতে পারে আসবো। এই অংশটি এই লাইভের অন্তিম পর্যায়ে আলোচনা করব। কি হতে পারে, সম্ভাব্য কি হতে পারে। এই লাইভটির দুটি পর্ব থাকবে। একটি প্রথম পর্বে এই সুপ্রিম কোর্টের রায়ের পরে মানে ভার্ডিক্টের পরে কি কি ঘটলো এবং আমি কি পর্যবেক্ষণ রেখেছিলাম, তার কতটা অন্যথা হলো, কতটা ব্যতিক্রম হলো এবং বাস্তবে কি কি ঘটলো সে বিষয়ে আলোকপাত। এবং এই পরবর্তী অর্থাৎ অন্তিম পর্বে থাকবে মাস পিটিশনের ফলাফল কি হতে পারে, ইতিবাচক না নেতিবাচক। মাস পিটিশন বলবো না, সরি, রিভিউ পিটিশন, যেটা মাননীয়া বলেছেন জোরদার লড়াই করবেন তিনি। অনেকেই উদ্গ্রীব হয়ে অপেক্ষায় আছেন কি হবে ফলাফল। আসুন প্রথমে আমরা দেখে নেই বা বোঝার চেষ্টা করি যে আমি যে বক্তব্য রেখেছিলাম প্রথম ভিডিও বা তার পরবর্তী ভিডিওগুলোতে, পরিস্থিতি বা পরিণতি, বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে তার সঙ্গে যদি পাশাপাশি বা জাস্টাপোজ করা যায় তাহলে বুঝতে পারবেন যে আমি তখন যা বলেছিলাম বাস্তবে সেখানেই ব্যাপারটা দাঁড়িয়ে আছে, কোনো পরিবর্তন হয়নি, ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। কি অর্থে? আসুন শুরু করি। এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন চাকুরি হারা শিক্ষকদের করুণ ইন্টারভিউ বা সাক্ষাৎকার চোখে পড়ছে। তারা কিভাবে লড়াই করে এইখানে এসে পৌঁছেছিলেন, তাদের যোগ্যতা, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন। কেউ কেউ আবার ছাতু খেয়ে সকালবেলা বেরিয়ে যেতেন, ছাতু খেয়ে সকালবেলা বেরিয়ে 6টার সময় বেরিয়ে টিউশন করে ইউনিভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করতেন। বাবা দুরারোগ্য রোগে বা ক্যান্সারে মারা গেছেন, কিছুই পুঁজি ছিল না, ইট কেনার ইটও রেখে যেতে পারেননি, এমন একটা পরিস্থিতিতে লড়াই করে তার মাকে কাজকর্ম করতে হয়েছে, দুই মেয়েকে মানুষ করার জন্য, কারণ বাবা তো চলে গেছেন। তারপরে তিনি পিএইচডি পর্যন্ত করেছেন, ইউনিভার্সিটির টপার ছিলেন, টপারের মধ্যে ছিলেন, তার বিষয়ে পিএইচডি করেছেন, সম্মান পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। যখন পেয়েছেন তখন দেখা গেল তার দু একদিনের মধ্যে তার চাকরিটাও চলে গেছে। মানে এই যে 2016 প্যানেলের তিনি শিক্ষিকা ছিলেন।
এরকম বহু যন্ত্রণার কাহিনী চাকরি ছাড়া এসব বিজ্ঞাপনে, এইসব আর কি ইন্টারভিউতে বা সাক্ষাৎকারে দেখা যাচ্ছে চাকরি হারা শিক্ষক, চাকরি হারা শিক্ষিকার সঙ্গে কথোপকথন বা সাক্ষাৎকার বা অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি। মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি চাকরি হারা, চাকরি হারা, চাকরি হারা, চাকরি হারা, চাকরি হারা শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের কথা খবর। আচ্ছা, চাকরি হারিয়েছে তার প্রমাণ কি? আপনারা বলুন তো, চাকরি হারিয়েছে তার প্রমাণ কি? প্রমাণ কি আপনাদের চাকরি গেছে? বলুন, আমাকে জানান। কোথায় প্রমাণ? Where is the proof? আপনাদের নিয়োগ করা হয়েছে তার প্রমাণ আছে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, এমপ্যানেলড, সেক্ষেত্রে আপনাদের নাম আছে, আপনারা সেটা জানেন। কিন্তু আপনাদের যে চাকরি গেছে তার টার্মিনেশন লেটার আপনাদের কজনের কাছে এসেছে? আমি প্রথম লাইভেই সেটা বারবার করে বলেছিলাম, দ্বিতীয় লাইভেও বলেছিলাম। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে যোগ্য অযোগ্য শিক্ষক, তথাকথিত যোগ্য তথাকথিত অযোগ্য, কারো কাছে চিঠি আসেনি, টার্মিনেশন লেটার আসেনি, মেলেও আসেনি, কাগজেও আসেনি। তাহলে কি করে বুঝলেন আপনাদের চাকরি গেছে? মিডিয়া বলল আপনার চাকরি গেছে, ইন্টারভিউতে বলে দিল চাকরি হারা শিক্ষক। হাও? কিভাবে কিভাবে আপনার চাকরি গেছে আমাকে জানান। যদি কেউ টার্মিনেশন লেটার পেয়ে থাকেন অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, স্ক্রিনশট দেবেন, আমি পড়ে দেখব কিভাবে আপনাদের কর্মচ্যুত বা চাকরিচ্যুত করা হলো, কোন প্রসেসে, কোন লতে, কোন ধারায়। আমি যতজনের সঙ্গে কথা বলেছি তারা কোনো টার্মিনেশন লেটার দেখাতে পারেননি আমাকে। যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে আমাকে জানান, কে বারণ করেছে, কারা? লিখিত, মুখে মুখে বারণ করলে তো হবে না, লিখিতভাবে চাই কেন বারণ করা হয়েছে। শিক্ষক মহাশয়দের দুর্ব্যবহারের জন্য, দুর্নীতির জন্য বা রাজ্য সরকারি বা সরকারি কর্মচারীদের জন্য শোকজ পর্যন্ত লিখিতভাবে হয়, মুখে মুখে হয় না। কোথায়, কে বারণ? আমি আবার বলছি, হেডমাস্টার বারণ করেছে, হেডমাস্টার স্কুলে যেতে বারণ করেছে, হোয়াটসঅ্যাপ মেসেজ, যেগুলো কোনো ভ্যালিডিটি নেই, কোনো ভ্যালিডিটি নেই। আপনার নিয়োগকর্তা কে? আপনার নিয়োগকর্তা সুপ্রিম কোর্ট? আমি আসছি সুপ্রিম কোর্টের, ওটা ভার্ডিক্ট নয়, ডিগ্রি। ডিগ্রি যদি হতো তাহলে কিভাবে, কি প্রসেসে কাজ হতো আমি আসব, জানাবো কি প্রসেসে কাজ হতে পারতো বা হওয়ার কথা। আগে এই ব্যাপারটা পরিষ্কার করে বলি, আপনারাও আমাকে জানান। হেডমাস্টার মশাই বারণ করে দিল এটা নয়, পোর্টাল থেকে কি সব মাইনের স্যালারি থেকে নাম বাদ চলে গেল, এসব কেন গেল? কোন পরিপ্রেক্ষিতে গেল? আপনাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে? রাজ্য সরকার আদালতে আপনাদের বিরুদ্ধে কোনো প্রামাণ্য নথি যে আপনারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তেমন কোনো তথ্য তালিকা, যোগ্য তথাকথিত অযোগ্যের তালিকা দিতে পেরেছে? পারেনি, আমার জানা নেই, পারলে আমাকে জানান। ব্যাপারটা পুরোটাই খেলা হচ্ছে। যেভাবে করোনার সময় দালাল আইনজীবী বিকাশ বাবু, আপনারা জানেন লাল, ওই জন্য আমি বলি দালাল আর কি, তিনি হাইকোর্টে গিয়ে মুভ করে দুর্গাপূজা বন্ধের ব্যাপারে মুভ করেছিলেন। ভাবতে পারেন নাকি দুর্গাপূজা হলে করোনা ছড়াবে? ভ্যাকসিনের দালালেরা জায়োনিস কোম্পানির, জায়োনিস গোষ্ঠীর লবির দালাল, সেই সময়কেও আদালতকে সামনে রেখে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে প্যান্ডেলের মধ্যে ঢোকা বারণ ছিল। সেই সময় আমি লিখেছিলাম
অনেক কিছু লিখেছিলাম, বলেছিলাম এইসব দালাল রাজনীতিবিদ, উকিল, বিজ্ঞানী, চিকিৎসকদের নিয়ে, যেটা প্রমাণিত এখন জলের মতো এই ভ্যাকসিন কতটা ভয়ঙ্কর। তো সেই সময় এই করোনাকে কেন্দ্র করে যেসব দুর্গাপূজা থেকে শুরু করে বিভিন্ন লকডাউন থেকে শুরু করে স্কুল বন্ধ থেকে শুরু করে সবকিছুর মূলে যেমন করে কোনো বিজ্ঞান ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, নো সায়েন্স, কোনো বিজ্ঞান ছিল না, তেমনই এখন যা ঘটছে তথাকথিত একটি ভার্ডিক্টকে কেন্দ্র করে তার মধ্যে কোনো সংবিধান নেই। সংবিধান নেই, সংবিধানকে গায়েব করে দিয়ে, কনস্টিটিউশনকে গায়েব করে দিয়ে সেটা কেন করা সম্ভব হলো আসছে। ওই যে তখনও ছিল প্যানিক, ভীতু, একতার অভাব, মেরুদণ্ডহীনতা, এখনো সিংহভাগ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে মেরুদণ্ডহীনতা। আর তখন যেমন রাজনৈতিক দলগুলো দিয়ে প্যানিকবাজি করানো হয়েছিল, মিডিয়াকে দিয়ে প্যানিকবাজি করানো হয়েছিল, একই রকম ভাবে এখন মিডিয়াকে দিয়ে, উকিলদের দিয়ে, রাজনৈতিক দলকে দিয়ে এই প্যানিকবাজি চালানো হচ্ছে। এর মধ্যে কোনো সংবিধান যেমন নেই, ওই সময় কোনো বিজ্ঞান ছিল না, ব্যাপারটা একই রকম। তখন যেমন আমরা প্রশ্ন করেছিলাম, তখনও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রকমের তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারী ব্যক্তি বারবার করে প্রশ্ন করছেন। যখন আমি ভ্যাকসিনের বিরুদ্ধে সতর্ক করছি, লকডাউনের বিরুদ্ধে দিচ্ছি, মাস্কের বিরুদ্ধে সায়েন্টিফিক রিসার্চ দিচ্ছি, যে যার মধ্যে কোনো, যেটা দিয়ে ভাইরাস আটকায় না, তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি বিজ্ঞানী, আপনি কি ডাক্তার? একই রকম ভাবে এখনো যদি এই প্রশ্নগুলো আমি তুলি, একেবারে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দিই, তবু এই দালাল থেকে শুরু করে কিছু তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারী মানুষ বা রাজনৈতিক দলের দালাল বা যারা করে খাচ্ছেন এই সুযোগে, কেস কামারি করে খাচ্ছেন, বা সংগঠনের নেতা, তাদেরকে দিয়েও এটা কাজটা করানো হচ্ছে, তারা বলবেন আপনি কি উকিল, আপনি কি উকিল, আপনি কি ওকালতি পড়েছেন? পড়েছেন, বলবে আপনি কি উকিল, ব্যাপারটা একই রকম। সৌরভ কর আপনি বারবার করে বলছেন না না না, ব্যাপারটা ওটা অন্য প্রসঙ্গ, আসছি, আপনাদের গুরুত্ব আর নেই সেই অর্থে দেখতে গেলে, নেই। কারণ এআই এসে যাওয়ার ফলে এবং ডিজিটাল সমস্ত কিছু কাজকর্ম হওয়ার ফলে শিক্ষকরাই আপনাদের কাজগুলো করে দিচ্ছে। স্কুলে অ্যাডমিশন থেকে শুরু করে না, মার্কস আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু এখন ওই ইন্টারনেটের মাধ্যমেই তো হয়। আপনারা নিজেরাই ভাবুন না কেন, আপনাদের এই যে ভূমিকাটা আজ থেকে 20-25-10 বছর 20 বছর আগে যা ছিল, যেটা সম্ভব ছিল, এখন কিন্তু সেই অর্থে দেখতে গেলে, নিরপেক্ষভাবে দেখতে গেলে সত্যি সত্যি কিন্তু করণিক বা ক্লার্কের ভূমিকা, সেটা স্কুলই হোক আর অন্য কোনো ক্ষেত্রেই হোক, নেই। এই কাজটা অন্য লোক করে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকরা এটা কেন, আপনাদের কাজটা কেন করে আপনাদের ভাত মেরে দিচ্ছেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সে তো আমাদেরকে জায়নিক শক্তি, চিরকাল আমরাই একে অপরের বিরুদ্ধে কাজ করি, মুনাফার জন্য বা কর্তৃপক্ষের কাছে ভালো থাকার জন্য, বা না কর্তৃপক্ষকে না চটানোর জন্য আমরা এই কাজগুলো করি, টু বি ইন দ্য গুড বুকস। তো সেইভাবে দেখতে গেলে আপনারা নিজেরাই বলুন না, এখন স্কুলে গিয়ে আপনারা এমন কি কাজ করবেন বা করতে পারেন যেটা শিক্ষকের মানে অন্যদের দিয়ে, মানে শিক্ষকদের দিয়ে হবে না। একটা তালিকা করে আমাকে দেবেন দেখি, হোয়াটসঅ্যাপে অনেকেই আছেন, একটু দেবেন, যে আমি দেখতে চাই যে করণিক হিসেবে, ক্লার্ক হিসেবে, অশিক্ষক কর্মচারী হিসেবে আপনারা স্কুলে গিয়ে যে কাজটা করতে পারেন, যেটা ইন্টারনেট দিয়ে হবে না, অনলাইনে অন্য শিক্ষক করতে পারবেন না, আপনারাই পারবেন, এমন কিছু তালিকা থাকলে আমাকে দেবেন। হ্যাঁ, যেটা প্রশ্ন সেটা হলো রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, সেই মানবিকতার প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা ফান্ডামেন্টাল রাইটের প্রশ্ন, অধিকারের প্রশ্ন। সেই প্রশ্নে শিক্ষক অশিক্ষক নির্বিশেষে কারোরই চাকরি যাওয়ার কথা নয়। তাই অফিসিয়ালি কারোর চাকরি কিন্তু যায়নি, কারণ আমি আমার পরিচিত বা আমার সঙ্গে কথা হয়েছে এমন কারো কাছ থেকে টার্মিনেশন লেটার তারা পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে, মানে নিয়োগকর্তার কাছ থেকে, তেমন কিছু তারা দেখাতে পারেননি। এটাই বাস্তব।
আপনাকে ছাঁটাই করতে কে পারে? সুপ্রিম কোর্ট পারে না? পারে না, সরাসরি পারে না। সুপ্রিম কোর্ট বা আদালত সে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে, অর্ডার করতে পারে, ডিক্রি জারি করতে পারে। এটা ডিক্রি নয়, এটা ভার্ডিক্ট। আর ডিক্রি হলে এতদিন আর দেখতে হতো না আপনাদের। যাই হোক, এটা ভার্ডিক্ট। আর তাই রাজ্য সরকার নিয়োগকর্তা যেভাবে যিনি নিয়োগ করেছেন, যে অফিসিয়ালি যেভাবে নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগকর্তাই আপনাদের ছাঁটাই করতে পারে। গ্রাউন্ড দেখাতে হবে, সেক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হয়, এবং সেক্ষেত্রে শোকজ করলে পর্যন্ত সেখানে গ্রাউন্ড দেখাতে হয়। আর এ তো জীবিকার প্রশ্ন, জীবনের প্রশ্ন। তাই নিয়োগকর্তা রাজ্য সরকার আপনাদের কোনো টার্মিনেশন লেটার পাঠায়নি। মনে করে দেখুন, দিদিমণি মাননীয়া স্বয়ং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্ভবত টার্মিনেশন লেটারের কথা একবার বলেছিলেন। আপনারা কি টার্মিনেশন লেটার পেয়েছেন? বলেছেন কিন্তু। তাহলে উনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন, কিন্তু ওই যে তারপর ডিভাইড অ্যান্ড রুলের খেলা আপনাদের মধ্যে এতগুলো ভাগ করে করা হলো যে আপনারা দিশেহারা হয়ে গেলেন। আর মিডিয়া বারবার করে আপনাদের চাকরি হারা, চাকরি হারা, চাকরি হারা, চাকরি হারা বলে উল্লেখ করতে লাগলো। ঠিক সেই সময় যখন করোনা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর বলে মিডিয়া মানুষের মাথা খেয়ে ফেলেছিল, এবং ভ্যাকসিন নাকি নিতেই হবে, ভ্যাকসিন নাকি বাধ্যতামূলক, এবং সেই সময় আদালতের বিভিন্ন হাইকোর্টের, বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিভিন্ন রকমের অবজারভেশন বা অ্যাডভাইসরি গুলোকে দেখিয়ে ভয় পাইয়ে ভেতরের না তথ্যটা না জানিয়ে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, মূল তথ্য এটাই, সংবিধানই এটা বলেছে, সেটাকে আড়াল করে, বিজ্ঞানকে আড়াল করে মানুষকে ভ্যাকসিনটা গুঁজে দিল। অনেকেই ভয়ে নিয়েছেন অবশ্যই, আবার অনেকে বাধ্যতামূলক ভেবেই নিয়েছেন, না হলে বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, রেশন দেবে না, অমুক দেবে না, তমুক দেবে না। তারপরে যখন এগুলো মিটে গেল, তখন আমি অনেককেই, যখন তারা বলেছেন যে স্যার বাধ্যতামূলক ছিল, কি করব, আমি তখন তাদের বলেছি বারবার করে, বাধ্যতামূলক ছিল, প্রমাণ দেখান, প্রমাণ দেখান বাধ্যতামূলক ছিল। আপনাকে কেউ বাধ্য করেছে, তার একটা প্রমাণ দেখান। আপনাকে বাধ্য কে করতে পারে? স্বাস্থ্য মন্ত্রক বাধ্য করতে পারে, অথবা আপনার অথরিটি বাধ্য করতে পারে। এই সরকারি চাকরিদের ক্ষেত্রে বারবার করে বলেছি, অনেক স্কুল শিক্ষক সে সময় অনেকেই আমার যারা সান্নিধ্যে ছিলেন, কেউই ভ্যাকসিন নেননি, এবং তারা দিব্যি ভোট করে এসেছেন। আমার তারা একটু অকপটে জানান, যারা যদি এই মুহূর্তে এই লাইভে তারা থাকেন, তারা জানান যে তারা শিক্ষকতা করেন বা সরকারি চাকরি করেন, এবং সেই সময় ভ্যাকসিন নেননি এবং ভোটও করে এসেছেন। এরকম বেশ কিছু পরিচিত মানুষ আমার আছেন সেই সময়ে। তো তাদের কিছুই করা যায়নি, কিচ্ছু করতে পারেনি। তাহলে আপনাকে কে বাধ্য করতে পারে? আপনার ইলেকশন কমিশনের একটা নোটিশ দেখান যে ভ্যাকসিন না নিলে আপনি নির্বাচন করতে পারবেন না, এমন বাধ্যতামূলক কিছু ছিল, দেখান আমাকে। আপনি নিলেন কি জন্য? কেউ বলেনি বাধ্যতামূলক, মানে বলেছে ওইসব মিডিয়া বলেছে, রাজনৈতিক দালালেরা বলেছে, তারা বলেছে। কারণ আমরা জানি, আমরা সার্চ করি, আমরা খুঁজেছি, আমরা ইনভেস্টিগেট করেছি, আমরা আরটিআই বের করেছি, এবং তারপরে সুপ্রিম কোর্টের যে ঘোষণা বলুন আর যাই বলুন, রায় বলুন, সেটাও আমরা পেয়েছি। এবং সেটা তখন সুপ্রিম কোর্টের রায় যখন এলো, তখন অলরেডি 2 ডোজ হয়ে গেছে, তখন আর কিছু করার নেই। কিন্তু তার আগে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স এর ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন রকমের তথ্য আরটিআই আমরা বের করেছি, এবং আমরা তখন জানতাম বাধ্যতামূলক হতে পারে না। শুধু করোনা ভ্যাকসিন নয়, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, রেকমেন্ড করতে পারে। তাহলে এই যে অ্যাডভাইসারি, এটা আসলে রেকমেন্ডেশন, সেটাকে অর্ডার বানিয়ে এই যে ক্ষেত্রে আবার ডিক্রি বানিয়ে, ওটা কিন্তু সিম্পলি একটা অ্যাডভাইসারি, সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন মাত্র, ভার্ডিক্ট নট ডিক্রি। বারবার করে বলেছি, এটাকে কাজে লাগিয়ে প্যানিকবাজি করে যেভাবে আপনাদেরকে, এইটাই তো বললাম, মাইনে বন্ধ হলো কি করে? এটা করা যায় না তো। আপনাদের মধ্যে তো একতা নেই, আপনারা তো জানেন না আইনটা, কি করে মাইনে বন্ধ করবে? টার্মিনেশন লেটার না দিয়ে মাইনে বন্ধ করা যায়? আপনাকে ছাঁটাই করতে হবে অফিসিয়ালি, তারপরে মাইনে বন্ধ করা যায়, এটাই নিয়ম। কোথায় আপনাকে ছাঁটাই পত্র পাঠিয়েছে? তাহলে কি করে হলো? এগুলো সঠিক পদ্ধতিতে হচ্ছে? আইনসঙ্গতভাবে হচ্ছে না। আমি এই জন্যই বলেছিলাম সেরকম উকিল চাই। ওই সে সময় যেমন সমস্ত চিকিৎসকরা দালাল
সরকারের সাথে বলুন, ফার্মা লবির সঙ্গে বলুন, সব আঁতাত করে কাজ করেছিল, আঁতাত করে কাজ করেছিল। তাই তখন আর কোনো ডাক্তারকে আমরা পাইনি পাশে, দু একজন ব্যতিক্রম ছাড়া পাইনি। একই রকম ভাবে এখন আপনাদের যেভাবে মাইনেটা বন্ধ করা হয়েছে, হোয়াট ইজ দ্য গ্রাউন্ড? চ্যালেঞ্জ করেছেন, কেন বন্ধ করা হলো? আপনাদের কি বলা হলো? আপনাদের কি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হয়েছিল? এতজনের চাকরি কি সুপ্রিম কোর্টের রায়ে হয়েছিল? 25,752 যাই হোক এরকম জনের চাকরি পুরো প্যানেলই তো বাতিল। রায় হয়েছিল, আপনাদের কাছে ইন্ডিভিজুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, ইন্ডিভিজুয়ালি এসেছিল। আপনাদের ছাঁটাই ইন্ডিভিজুয়ালি করতে হবে, এন মাসে করা যাবে না, এন মাসে ছাঁটাই করা যায় না। এটা কি ডিক্টেটরশিপ চলছে? অবশ্যই করতে পারো। কি গ্রাউন্ডে করা হলো? আরটিআই করো, অবশ্যই করতে পারো। রাইট টু ইনফরমেশন, আরটিআই। একজনের মাইনে বন্ধ করে দিল, কি গ্রাউন্ডে করা হলো সেটা জানানোর অধিকার তার নেই। খুন করেছে সে, ধর্ষণ করেছে সে, তার তো একটা পানিশমেন্ট থাকবে, কনভিকশন থাকবে। আপনি যদি কোনো সরকারি কর্মচারী হিসেবে যখন আপনি কোনো অন্যায় করেন বা অপরাধ করেন, আপনাকে সাসপেন্ড করতে গেলেও তার গ্রাউন্ড লাগে এবং আপনাকে চিঠি ধরাবে লিখিত। মাইনে বন্ধ করবে, তারও চিঠি লাগবে। এভরিথিং শুড বি ডান অফিসিয়ালি। কি করে বন্ধ করলো? কে বন্ধ করলো? কিভাবে বন্ধ হলো? হ্যাঁ, নাকি টাকাটা অন্য জায়গায় ঢুকছে? ওই যে ত্রিপুরার কেসটা, এটা নিয়ে একটি লাইভে আমি বলেছিলাম, এটা নিয়ে আবার ত্রিপুরায় নতুন করে কেস রিওপেনের দাবি উঠেছে। কি শিক্ষকদের ওই যে 10,000 শিক্ষককে তো পথে বসালো, করা যায় না ওইভাবে, তাই আবার মামলাটাকে নিয়ে আবার শুরু হয়েছে। ভালো করে খোঁজ নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে দেখা যাচ্ছে শিক্ষকদের মাইনে পাচ্ছেন না, তারা বন্ধ হয়ে গেছে বহু আগেই, কিন্তু সেই অ্যাকাউন্টটা মানে শিক্ষকের যে মাইনেটা সেই টাকাটা অন্য জায়গায় ঢুকছে। আমলাদের কাছে বলুন, পার্টি ফান্ডে বলুন, সেখানে ঢুকছে। অর্থাৎ কি, খেলাটা বুঝতে পারছেন তো? খেলাটা বুঝুন। তাই আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো ফারাক দেখি না। তাই আপনাকে যে মাইনেগুলো আপনাদের যে দেওয়া হলো না, বন্ধ করা হলো কোনো গ্রাউন্ড ছাড়াই, সেই মাইনেগুলো যাচ্ছে কোথায় ভেবেছেন? কার কাছে যাচ্ছে? কে সুবিধা কে পাচ্ছে? কারা পাচ্ছে? গভীরে যান। আর যারা সংগঠনের সব রাজনৈতিক যারা নেতা হয়ে গেছেন, আপনাদের এত সব অশিক্ষক সংগঠন, শিক্ষাকর্মীদের সংগঠন বলুন, আবার এই শিক্ষক মহাশয়দের সংগঠন, যোগ্য সংগঠন, অযোগ্য সংগঠন, তাদের অবস্থাগুলো কতদিন পরে দেখবেন কেমন ফুলে ফেপে ওঠে। আপনাদের চাকরি কথায় কথায় বলছি যদি চলেও যায়, গেছেই ধরে রাখুন। যেভাবে আপনারা একে অপরের সঙ্গে কাদা ছড়াছড়ি করছেন, একতার অভাব, তখনও দেখবেন তারা কিন্তু ফুলে ফেপে উঠেছে। বাড়ি গাড়ি দেখবেন, নজর রাখবেন এই শিক্ষক তথাকথিত সংগঠনের নেতাদের ওপরে। এটা আমার অভিজ্ঞতা। আমার এই লড়াই শুধু এই করোনা কালে, এই লড়াইটা নতুন নয়। আমি ছাত্র জীবন থেকে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই তখন আমার রিয়ালাইজেশন তো এই লেভেলে ছিল না, কিন্তু আমি রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি। সে সময় বহু নেতাকে কাছ থেকে দেখেছি, ট্রেড ইউনিয়ন নেতাকে কাছ থেকে দেখেছি। ট্রেড ইউনিয়ন নেতারা, সংগঠন, তারা কারখানা বন্ধ করে দিয়েছে শ্রমিক অসন্তোষের কারণে, মালিকের সঙ্গে আঘাত করে বহু কারখানা বন্ধ হয়েছে এইভাবে। তাদের শ্রমিক না খেয়ে মারা গেছে, আত্মহত্যা করেছে। আমি যখন হোস্টেলে থাকতাম, জানুয়ারি হোস্টেলে, সেন্ট পলসের, তখন একজন মানুষ আসতেন আমার কাছে, একজন না একাধিক মানুষ। আমি তখন ছাত্র, কিছুই করি না, টিউশন করি কয়েকটা। টিউশনটা করতাম কিছু মানুষের পাশে থাকার জন্য, কারণ বাবা সেই সময় নিয়মিত আমাকে টাকা পাঠাতেন। কি করতেন জানো সেই শ্রমিক? চট কলেজ শ্রমিক ছিলেন সম্ভবত। তিনি রক্ত বিক্রি করতে আসতেন বাধ্য হয়ে পরিবারের জন্য, পাশাপাশি অন্য কাজও করতেন, কিন্তু তাতে করে সংসার চলে। রক্ত বিক্রি করতে আসতেন।
এরকম কোনো এক ব্লাড ডোনেশন ক্যাম্পে তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তার এবং তার একজন পরিচিতের সাথে। তার সঙ্গে আমার দীর্ঘদিন যোগাযোগ ছিল হোস্টেলে। তিনি আসতেন, কেন আসতেন সেটা আর বলার দরকার নেই, কোনো দরকার নেই বলার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইসব নেতাদের পরবর্তীকালে দেখবেন, খেয়াল রাখবেন, আপনাদের ভাতা ধরিয়ে দিক, ভাতা ধরিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি, ভাতা ধরিয়ে দিক, যাই ধরুক না কেন, এই সব নেতা যাদেরকে আপনারা দেখছেন একেবারে টপ লেভেলে সংগঠনের, আর কি আমি আপনাদের সংগঠন, তারা বাইট দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এই করছেন সেই করছেন, তাদের 2-3 বছর বাদে, বেশি দরকার নেই, 2-3 বছর বাদে তাদের বাড়ি ঘরগুলো দেখে আসবেন। এরকম বহু অভিজ্ঞতা আমার আছে, তো তাই বললাম। কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের পথে বসিয়ে এই ট্রেড ইউনিয়ন নেতাদের বাড়ি গাড়ি করে নিয়েছে তারা। মালিকদের কিছু হয়নি, আর এইসব নেতাদেরও কিছু হয়নি, না খেয়ে মরেনি তারা, তারা ভালো থেকেছে। কিছু কিছু ক্ষেত্রে মালিকরা সাফার করেছে, ছোটখাটো কারখানার ক্ষেত্রে, কিন্তু যেসব ক্ষেত্রে আঁতাত করে শ্রমিকদের প্রাপ্য দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি কারণে শ্রমিক সংগঠনের নেতাদেরকে কাজে লাগিয়ে বহু কারখানা এইভাবে বন্ধ করা হয়েছে। এটাও একটা চ্যাপ্টার, নট অল অফ দেম বাট সাম অফ দেম অ্যাট লিস্ট। সেই প্রক্রিয়া এখানেও চলছে। যাই হোক, এবারে মূল প্রসঙ্গে ফিরে আসি। এবার আমরা দেখি রায়টা বেরোলো, সেখান থেকে আমরা শুরু করি, তারপরে পরীক্ষা এবং অবশেষে মাস পিটিশনে কি হতে পারে, পুরো ছবিটা তোলার চেষ্টা করছি সংক্ষেপে। যারা মনে করেন আবার লাইভ দীর্ঘ হয় তারা অবশ্যই পরে দেখতে পারেন বা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ বিষয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত। সুপ্রিম কোর্ট রায়ে বলল, কি বলল, ওই যে এপ্রিল মাসে কি বলল, যে প্রক্রিয়াটাই অবৈধ, মেকানিজমটাই অবৈধ। বিকাশবাবু তাই বলেছেন এবং ন্যাচারালি তিনিও পরে মেনটেন করেছেন, তাই পুরো প্যানেলটাকেই তিনি বললেন বাতিল প্যানেল। কারণ কি, আমরা বাছাই করতে পারছি না, ঝাড়াই বাছাই করতে পারছি না, চাল থেকে কাঁকড় আলাদা করতে পারছি না, তাই বাদ। সেখানে আর কি কি ছিল, শুধু ওইটা তো ছিল না, প্যানেল বাতিল। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যের ভাগ করেনি। প্যানেল যদি যোগ্য অযোগ্যের ভাগ করা যেত তাহলে তো প্যানেল বাতিলের প্রশ্নই ছিল না, তাই না? ঝাড়াই বাছাই করতে পারেনি বলেই তো প্যানেল বাতিল। নিয়োগ প্রক্রিয়াটাই তো করাপ্টেড, এই গ্রাউন্ডে বাতিল। অনেক সমস্যা সেখানে, অনেক সমস্যা, অনেক কিছু সমস্যা ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন। র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে, ঘুষ দেওয়া থেকে শুরু করে, ওএমআর এর বিভিন্ন রকমের গন্ডগোল আছে। এছাড়া আর কি কি সুপ্রিম কোর্ট বলল? প্যানেল বাতিল তো বললই, আর কি বলল? আর বলল 12% হারে সুদ দিতে হবে, মানে মাইনে ফেরত দিতে হবে। কাদের? খুব ইন্টারেস্টিং না? কাদের ফেরত দিতে হবে? যারা টেন্টেড, মানে যারা ইতিমধ্যেই প্রমাণিত, দোষী প্রমাণিত, যে তারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন, নীতিবদ্ধভাবে চাকরি, নীতিসম্মতভাবে চাকরি পাননি। কাদের? সেটা কি চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্ট? এটা কে চিহ্নিত করবে? চিহ্নিত করে বলেছিল যে এদেরকে মাইনে ফেরত দিতে হবে? ওটা একটা অবজারভেশন মাত্র, এটা ভার্ডিক্ট, এটা ডিক্রি নয়। অবজারভেশনে, ডিক্রিতে প্রমাণ চাই। ডিক্রি জারি করতে গেলে এভিডেন্স বেসড হতে হবে এবং পরিষ্কারভাবে ডেডলাইন থাকতে হবে। এখানে কিচ্ছু ছিল না, একটা অ্যাডভাইসারি, একটা অবজারভেশন ছিল। অবশ্যই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, ঠিকঠাকভাবে চাকরি পাননি, তাদের তো মাইনে ফেরত দেওয়া উচিতই। 12% সুদে যে মাইনে ফেরত দেওয়া উচিত, এটা অবজারভেশন করা হলো। কিন্তু কারা দেবে, কতদিনের মধ্যে দেবে, না দিলে কি হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কিনা, পুলিশ কেস হবে কিনা, পুলিশ যাবে কবে, ডেডলাইন কবে, কিচ্ছু বলা হলো না, কারণ এটা ডিক্রি নয়, এটা ভার্ডিক্ট। আর কি সেখানে বলা হয়েছিল? আরো বলা হয়েছিল যে পরীক্ষা নিতে হবে, 31শে মের মধ্যে পরীক্ষা নিতে হবে, মানে পরীক্ষা
এর মধ্যে নোটিশ জারি করতে, পরীক্ষার বিজ্ঞপ্তি, এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই বিজ্ঞপ্তি যে বেরিয়েছে এবং সেটা যে কত রকমের তার মধ্যে কায়দা কানুন আছে সেটাও আমি আগের ভিডিওতে বলেছি, এবং আগের ভিডিওতে বলেছিলাম যে কেস হতে বাধ্য। ইতিমধ্যেই আপনারা জানেন কেস হয়ে গেছে। কি একজনের নাম দেখলাম, এক ইসলাম ধর্মাবলম্বী নারী, তিনি মামলা করেছেন দেখলাম। 5ই জুন নাকি শুনানি আছে, ইত্যাদি ইত্যাদি। তাই তো দেখলাম, আমি খবরে দেখলাম, আপনারাও দেখে থাকবেন। কি গ্রাউন্ডে মামলা হয়েছে? ওই যে বয়সের ছাড় দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে? এটা তো ফ্রেশ রিক্রুটমেন্ট হিসেবে, তো তিনি ফ্রেশ রিক্রুট ক্যান্ডিডেট হিসেবেই মনে হয় বসতে চান, এই কারণে তিনি মামলা করেছেন। আর কি, ওই যে 10 নম্বর কেন দেওয়া হবে এক্সপেরিয়েন্সের জন্য, অভিজ্ঞতার জন্য? তাহলে তো ফ্রেশাররা বঞ্চিত হবে, তারা তো পারবে না। এই সব গ্রাউন্ডে যে কেস হতে পারে আমি আগের লাইভেই বলেছিলাম। এক্ষেত্রে সেই কেসটা হয়ে গেছে ইতিমধ্যেই, খবরে তাই দেখলাম। আরো বহু কেস হতে পারে। আসছি, ফিউচারটা তো নিজেরাই, আপনারা নিজেদেরই তো মানে ভয়ে, ঐক্যবদ্ধতার অভাবে, সাহসের অভাবে, অ্যাগ্রেশনের অভাবে, সাবমিশনে নিজেদেরকে মানে নত করে রেখে নিজেরাই শেষ করছেন। সমস্যা তো এখানেই। আসছি, আগে আমি বিষয়গুলো বলে নিই। আর কি বলা ছিল? অর্থাৎ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, পরীক্ষা এখনো অনেক দূরে, 20 জলে, কিন্তু বিজ্ঞপ্তি তো বের করার কথা ছিল, মাননীয়া সেটা মেনেছেন। আচ্ছা, আর কি, 22 লক্ষ ওএমআর জনসমক্ষে আনার কথা ছিল, আপলোড করার কথা ছিল, একটা তারিখ দেওয়া ছিল, এত তারিখের মধ্যে, সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি কোনো একটি তারিখ, আমার অত মনে নেই। যাই হোক, মূল ব্যাপারটা এটাই করা ছিল, মূল এই বিষয়টা আমি কয়েকটা মাত্র বললাম। আচ্ছা, এর মধ্যে কতগুলো মানে মানা হয়েছে? যদি এটা সত্যিকারের ডিগ্রি হতো তাহলে মানা হতো, সবটাই মানা হতো। মানা হয়েছে? হয়নি। ওএমআর শিট আপলোড করা হয়েছে 22 লক্ষ, হয়নি। সুপ্রিম কোর্ট মাননীয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? নেননি। আঁতাত আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, বহু আগেই বলেছি। আদালতকে কাজে লাগিয়ে যেমন সেই সময় আদালত মিডিয়াকে কাজে লাগিয়ে যেমন করোনার প্যানিকবাজি করা হয়েছিল নতুন বিশ্ব ব্যবস্থাকে রূপায়ণ করার ক্ষেত্রে, একই রকম ভাবে এই কর্মচারী ছাঁটাই করে বেসরকারীকরণের পথকে আরো নিশ্চিত করা এবং সরকারের খরচটাকে বাঁচানো, এটার ক্ষেত্রেও একই রকম ভাবে আদালতকে যে ব্যবহার করা হবে, আমি বহু আগেই পুরোনো ভিডিওগুলোতে দেখবেন আমি বলেছি। সেক্ষেত্রে বিজ্ঞানীরা, বড় তথাকথিত দালাল বিজ্ঞানী এবং চিকিৎসকরা ভূমিকা নিয়েছিলেন ওই প্যানিকবাজিতে। এই ক্ষেত্রে উকিলরা, অ্যাডভোকেটরা ভূমিকা নিচ্ছেন, এবং মিডিয়া তো সেই সময়েও ছিল, এই সময়েও আছে। এবার দেখুন, এই যে রায়ের যে মূল ঝলকগুলো আমি যেটা বললাম, হাইলাইট, সেগুলোর মধ্যে কটা মানা হলো, কটা মানা হলো না, ভালো করে দেখুন, বুঝুন, তাহলেই বুঝবেন এটা ডিগ্রি নয়। ডিগ্রি হলে কি হতো আমি আসছি, আগে বলেছি কিরকম। 22 লক্ষ ওএমআর এর ব্যাপারটা মানা হলো না, আমরা জানি, সেটা এখনো হয়নি, আগামীতেও হবে না, কারণ ওটা হলে অনেক কিছু জানাজানি, অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে। তাহলে আর কি, মাইনে ফেরত দেওয়া 12% সুদে, সেটাও কিন্তু হয়নি এখনো পর্যন্ত। হয়নি, দুটোই হয়নি। তাহলে কটা হয়েছে? একটা হয়েছে। 31শে মের মধ্যে পরীক্ষা নোটিশ, মানে এসএসসির বিজ্ঞপ্তি বের করতে হবে, সেটা হয়েছে। এমন একটা বিজ্ঞপ্তি যেটাতে বসলে মানে কিন্তু ফাঁদ, ওটা কিন্তু একটা ফাঁদ, একটা খিচুড়ি, এমন কিছু করেছে যার উপরে নিয়োগ হলে, যার মাধ্যমে নিয়োগ হলে সে নিয়োগ টিকবেই না। এমনিতেই তো যা অবস্থা, ওই বিজ্ঞপ্তির ওপরে পরীক্ষা দিয়ে যদি কারো নিয়োগ হয়, সেটা তো কবরে তারা পা রাখছে। তাহলে যদি ডিগ্রি হতো তাহলে সুবিধাজনকভাবে মানা যেত যে এতে আমাদের সুবিধে। তাহলে এই যে নতুন বিজ্ঞপ্তি বের করে সবাইকে বসতে বাধ্য করা এবং শিক্ষক ছাঁটাই করা, অশিক্ষক ছাঁটাই করা, এতে কার লাভ হচ্ছে?
যারা শিক্ষাকে প্রাইভেটাইজ করতে চাইছেন এবং করে ফেলেছেন ভেতরে ভেতরে, এবং আমাদের মাননীয়া বলুন, শাসক দল বলুন, তার লাভ হচ্ছে, তাই ওইটা মানা হলো, বাকিগুলো মানা হলো না। মানা হয়েছে, তাহলে এটা কি করে বলবেন এটা ডিগ্রি? এটা শেষ কথা মোটেই নয়। ওটা অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টের, ওটা কৌশলে করা হয়েছে। যেমন করে মাস্ক পরার নিয়ম সেই সময় ধার্য করা হয়েছিল, মাস্ক পরতে হবে, নির্দেশিকা, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে, যার পিছনে কোনো বিজ্ঞান ছিল না, কিন্তু এমন করে করা হয়েছিল, এমন করে আদালতকে ব্যবহার সে সময়ও করা হয়েছিল, হাইকোর্টকে ব্যবহার করা হয়েছিল, সংগঠনকে ব্যবহার করা হয়েছিল, ডাক্তারদের ব্যবহার করা হয়েছিল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে ব্যবহার করা হয়েছিল। মনে হবে যেন বাবা সত্যি তো ঠিক কথা বলছে, এটা বিজ্ঞান, মানতে হবে, কিন্তু পেছনে কোনো বিজ্ঞানই ছিল না। একই রকম ভাবে এমন ভাবে প্রচার করা হচ্ছে মিডিয়াকে দিয়ে, যেন মনে হচ্ছে এটাই আইন এবং আইনসম্মতভাবেই সব হচ্ছে, কিন্তু না, হচ্ছে না। সেই সময় যেমন বিজ্ঞান ছিল না, এই সময় তেমনই সংবিধান নেই, ওটা হাফিস করে দেওয়া হয়েছে। সংবিধান মেনে কোনো কাজ হচ্ছে না। আদালত যুক্তির কথা শোনে, এভিডেন্সের কথা শোনে। আসছি, তাহলে এটা গেল তিনটের মধ্যে দুটো মানা হয়নি, একটা মানা হলো। ডিগ্রি হলে কি হতো? ডিগ্রি হলে আপনি ওই সুবিধাজনক গুলো মানবেন আর অসুবিধাজনক গুলো মানবেন না, এটা হতে পারতো না, অসম্ভব, পুরোটাই মানতে হতো, ইন টোটো মানতে হতো। আপনি পার্শিয়ালি মানবেন না, এসব হয় না। তাহলে আর কি হতো? একটা ডেডলাইন থাকতো যে 26,000 ছাঁটাই হয়ে গেছে, এটা জারি করা হলো, কারণ যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তাই আমরা নিয়োগ প্রক্রিয়াটাকেই করাপ্টেড বলে মনে করছি, নতুন করে নিয়োগ হবে, তাই বিজ্ঞপ্তি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সেটা হয়েছে, বিজ্ঞপ্তি এসেছে, কিন্তু এতদিনের মধ্যে সব শিক্ষককে ছাঁটাই করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? সুপ্রিম কোর্ট ডিগ্রি হলে রাজ্য সরকারকে আদেশ দিতে পারত ডিগ্রির মাধ্যমে যে শিক্ষকদেরকে জানিয়ে দেওয়া হোক, টার্মিনেশন লেটার পাঠাতে হবে কবে, এত তারিখের মধ্যে, ডেডলাইন থাকবে। ডিগ্রিতে ডেডলাইন থাকে, অত সোজা নয়। তারপরে যদি না হতো তখন আরো একবার আবার সেক্ষেত্রে তলব করা হতো। সেটা কি হয়েছে? হয়নি। তাই কেউই টার্মিনেশন লেটার পাননি। কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন। আপনার মাইনে বন্ধ করা হয়েছে, আপনাকে কোনো নোটিশ দিয়ে করা হয়েছে? প্রাইভেট ফার্মেও কারো মাইনে বন্ধ করতে গেলে তাকে নোটিশ দিতে হয় বা জানাতে হয়, গ্রাউন্ড যেতে হয়, হঠাৎ করে মাইনে বন্ধ করা যায় না। আপনারা তো মানে কি বলবো, মানে গিনিপিগেরও অধম হয়ে গেছেন। আপনি আপনার বাড়িতে যে মহিলাটা কাজ করে তো, তাকে মাইনেটা আগে থেকে না জানিয়ে বন্ধ করে দেবেন তো, করে দেবেন। তারপর কি হয় দেখবেন, অন্যান্য পাশের বাড়ির মহিলারা এসে আপনার বাড়ি যদি মানে মানে কি বলবো, সেসব দৃশ্যও আমি দেখেছি। করে দেবেন। আপনার বাড়িতে অনেকে বাড়িতে কাজের লোক আছে, কাজের মাসি আছে, না জানিয়ে হঠাৎ করে মাইনেটা বন্ধ করে দেবেন। কেন, কি বলবেন? কোনো একটা কিছু বলে দেবেন, তাও তো বলতে হবে আপনাকে, শুধু মুখোমুখি সে চার্জ করবে। তারপর কি বলবেন? যতই যুক্তি দেখান না কেন, আপনাকে মানে কি বলবো, আরো লোকজন জুটিয়ে এনে আপনার একেবারে 14 পুরুষের গোষ্ঠী পুজো করে ছিঁড়ে দেবে। আপনারা কি করলেন? কেন বলুন তো? ওই যে আপনারা ভদ্রলোক মানে কি? ওই যে শিক্ষা, তথাকথিত একাডেমিক শিক্ষা, আমি এটা নিয়ে বারবার বলি। আপনি এই একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে কি হবেন? ভীতু হবেন, কাপুরুষ হবেন, বাধ্য হবেন, অবিডিয়েন্ট হবেন কর্তৃপক্ষের কাছে, বাধ্য হবেন। আর বাধ্য মানেই আপনি বদ্ধ হবেন। ইউ আর স্লেভেবল, ইউ ক্যান বি ইজিলি ডমিনেটেড, ইজিলি এক্সপ্লয়েটেড, ইজিলি কিকড আউট। তাই হচ্ছে। মাইনে বন্ধ করলো কিভাবে? কোন গ্রাউন্ডে? হোয়ার ইজ দ্য লেটার? হোয়ার ইজ দ্য নোটিস? হোয়ার ইজ দ্য শো কজ লেটার? কিচ্ছু নেই। কিভাবে হচ্ছে? হাওয়ায় হয়ে যাচ্ছে। এটা অফিসিয়াল ব্যাপার, প্রশ্ন করবেন না?
খুব হাসি পাচ্ছিল জানেন আপনাদের এই সব প্রতিক্রিয়াগুলো দেখে। বিভিন্ন রকম ভাবে প্রশ্ন নেই আপনাদের মধ্যে, প্রশ্ন তখনও ছিল না, এখনো নেই। নতুন বিশ্ব ব্যবস্থা এভাবেই তো লাগু করতে হবে, কারণ সংবিধানকে ওরা চেঞ্জ করতে পারছে না। সমস্যা আমরা আছি তো, এখনো মানুষের সচেতনতা বাড়ছে, কিছু কিছু মানুষ আছেন। অত সোজা নয় সংবিধান চেঞ্জ করার, অবশ্যই করতে হবে আরটিআই। কি গ্রাউন্ডে? তাই সংবিধানটাকে বজায় আছে, আর্টিকেল 21 এখনো আছে, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড। তাই সংবিধানটা বদলানো যায়নি, সংবিধানটাকে রিফর্ম, ওই যে বলে সংশোধন করা, অ্যামেন্ডমেন্ট করা হয়নি, এখনো আছে ওটা। আর তাই ওরা এইভাবেই ওদেরকে করতে হবে কাজটা, সংবিধানকে লঙ্ঘন করেই কাজটা করতে হবে। আর দালাল মিডিয়াকে দিয়ে বলা হবে সংবিধান মেরেই সব হচ্ছে। এবারে দেখুন, প্রশ্ন করুন। আরেকটা দিক আস, তারপরে কি করলেন? রায় হয়ে গেল। তাহলে যদি প্যানেল বাতিল তো প্যানেল বাতিল, ঠিক আছে। তাহলে আবার কি আলাদা করে অশিক্ষক কর্মচারীদেরকে কি হলো, মাননীয় এগুলো ভাগ করা শুরু করলেন বুদ্ধি করে, ডিভাইড অ্যান্ড রুলের খেলা। সংগঠনকে নামিয়ে দেওয়া হলো, গেল চাকরি, গেল গেল। আমরা যোগ্য, আমরা সেগ্রিগেশন চাই, আমরা ওদের মতো নয়, আমরা আলাদা, আমরা যোগ্য, এই বলে ভাগাভাগি শুরু করে দেওয়া হলো। এটা খেলা ছিল। এই খেলাটা মাইন্ড গেম, মাইন্ড গেম। পাশাপাশি এটাও হয়ে গেল, অনেকে তো ঘুষ ফুস দিয়ে চাকরি পেয়েছেন, তারা একটু থিতিয়ে গেলেন, ভয়ে ভয়ে বাড়া যে ধরা পড়ে যাই, থিতিয়ে গেলেন। তো আমি বলবো, আমি হলে কি করতাম, আমি হলে কি করতাম? আমি হলে, ধরুন আমি কোনো কারণে, পারিবারিক কারণে উপায় নেই, চাকরি বাকরি নেই, পাচ্ছি না, বা আমি সেরকম স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক নই, আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, কথায় কথায় ধরে নিন। তারপরে চাকরিটা হলো, হওয়ার পরে দেখা গেল এরম হলো, তাহলে আমি কি করতাম? আমি প্রথমত, যদি এই রকম সিচুয়েশন হতো, আপনাদের যেটা করা উচিত, এই সব লোকগুলোকে সামনে আনুন, দরকার হলে ক্যালান ধরে, ক্যালান, উদম ক্যালান। দেখবেন আমার শরীরে এখানে এখানে অনেক জায়গায় দেখবেন দাগ আছে, অনেক কিছু শরীরেই দাগ আছে। এগুলো এমনি এমনি তো হয়নি, আই হ্যাভ এ পাস্ট। আমি এগুলোর পরোয়া করি না। তো আপনারা তো টাকা দিয়েছেন, আমার ক্ষেত্রগুলো এই কারণে হয়নি, কিন্তু প্রতিবাদ করতে গিয়েই তো হয়েছে, লড়াই করতে গিয়েই তো হয়েছে। তাহলে আপনারা ঘুষের টাকাটা ফেরত চান, সামনে আনুন, তাদের নাম বলুন, আমরা ভাইরাল করব, সে যে নেতাই হোক না কেন, আমি বলবো তাদের নাম। আপনারা বলবেন, আমি রেকর্ড করে ছড়িয়ে দেব, লাইভ করে ছড়িয়ে দেব। হিম্মত আছে? নেই, কারণ আপনারা ওই যে মেরুদণ্ডহীন হয়ে গেছেন। কাজের লোকের মাইনে বন্ধ করলে তারা যতটা হম্বিতম্বি করতে পারে, আপনাদের মাইনে বন্ধ করলে আপনারা সেটা পারেন না, আপনারা সিটিয়ে যান। কেন? হোয়াই? কিসের ভয়? একবারই তো মরবেন, এইভাবে ধুকে ধুকে মরবেন? তাহলে আমি আহ্বান রাখছি, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা নামগুলো প্রকাশ্যে আনুন। এইভাবে পালিয়ে পালিয়ে, লুকিয়ে লুকিয়ে বাঁচা যায় না, প্রকাশ্যে আনুন, সাহসী হন। নাকি ভাবছেন যে পিটিশনটা দেখে নি, রিভিউ পিটিশনের পরে আনবেন? তাও করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আনুন, পার পেয়ে যাবে তারা। এখানেই পরের প্রশ্ন, যে এটা কি করে বিচার হলো? আপনাদের প্রশ্ন আসছে না, এটা কি করে ডিক্রি হলো, এভিডেন্স বেসড হলো কি করে? কেন?
যদি সুপ্রিম কোর্ট বা আদালত ন্যায়ের প্রতীক হয়, ন্যায়ের প্রতীক যেটা আমাদের মধ্যে ঢোকানো হয়েছে, এম্বডিমেন্ট অফ জাস্টিস বলুন আর ইনকার্নেশন অফ জাস্টিস, যেভাবেই ডাকুন না কেন, তাহলে যারা এইভাবে চাকরিটা নিল, মানে চাকরি মানে এই অনিয়ম ঘটালো, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করলো, করতেই থাকলো, ঘুষ খেলো, তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট বা মহামান্য আদালত কোনো পদক্ষেপ নিলেন না কেন? ঘুষের ব্যাপারে কি আছে? যিনি দেন তিনিও অপরাধী, না ঘুষ দেওয়ার কথা এসেছে, তো এসেছে, প্রসঙ্গ এসেছে, তাই বললাম। এবং যিনি নেন তিনিও অপরাধী। এরকম অনেক ক্ষেত্রেই দেখবেন সিবিআই, এরকম অনেক বাস্তবেও ঘটে, খবর হয় যে ঘুষ ছদ্মবেশে, ক্লায়েন্টের ছদ্মবেশে বা কোনো সাধারণ মানুষের ছদ্মবেশে কোনো বড় কর্তাকে ঘুষ দিতে গেছে, বড় কর্তা নিয়েছে, সেটা এভিডেন্স হিসেবে সঙ্গে সঙ্গে সিবিআই সেই লোক তাকে গ্রেপ্তার করেছে, ফোন করে লোক ডেকে গ্রেপ্তার করেছে, যে এই যে আপনি, আমি হলাম এই যে আমার ব্যাচ, আমি সিবিআই এর পদাধিকারী, আপনি ঘুষ নিলেন, এই জন্য আপনাকে গ্রেপ্তার করলাম। অর্থাৎ ঘুষ নেওয়াটাও অপরাধ। তাহলে হোয়ার আর দোজ নেমস? সেই নামগুলো কোথায়? নামগুলো কোথায়? তাহলে মহামান্য আদালত একবারও এই সব ব্যক্তিকে, দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে, যারা অনিয়ম করেছেন, বেনিয়ম করেছেন, এবং যারা ওএমআর শিট নাকি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, মিরর ইমেজ নাকি পাওয়া গেছে শুধু, তা বানসালের বাড়ি থেকে গাজিয়াবাদে, নাইসার আধিকারিক, তো এরা যারা এসব করলো টললো, তাদেরকে জনসমক্ষে এনে তাদের বিচারের কথা কি মহামান্য আদালত বললেন? বললেন না। শুধু মহামান্য আদালত ব্যাপারটাতে নীরব। শুধু তাই নয়, আমরা দেখতে পেলাম সংগঠনের যারা নেতা, যারা অনশন টনশন করলো, যারা আবার অসুস্থ হয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হলো, মাস্ক পরে যারা বক্তব্য রাখলেন বা না পড়েও রাখলেন বিভিন্ন রকম ভাবে, তাদের নাম টামগুলো আমরা জানি কারো কারো, তো তারা কি একবারও এই দাবি জানালেন যে আমরা আমাদের প্যানেলকে পুরো এইভাবে ছাঁটাই করা হলো, তো যাদের জন্য এই প্যানেলটার মধ্যে এত কিছু গোলযোগ হলো, অ্যানোমালিজ হলো, তাদেরকে কেন দায়ী করা হচ্ছে না? তাদেরকে কেন অ্যাকিউজ করা হচ্ছে না? তাদের কেন শাস্তি হবে না? কেন শাস্তি হবে না? তারা তাদের সেই দাবি তুলেছে, শাস্তির দাবি তুলেছে, তাদের নামগুলো যেন আদালতকে অনুরোধ জানিয়েছে যে সিবিআই ইনকোয়ারি করে এই নামগুলো আনা যাক। শুধুমাত্র কি বাইরের কোনো আউটসোর্সিং, তাদের কয়েকটা নাম বললেই হলো? ভেতরের লোক নেই, ভেতরের চাই নেই যারা এই কাজগুলো করেছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার কারা টাইপ করেছে? চাকরি প্রার্থীরা নিজেরাই টাইপ করেছিল নাকি? তাদের কে করেছে? ভেতর থেকে কারা করেছে? মেয়াদে উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ কারা করেছে? তাদেরকে সামনে আনার জন্য যেমন করে আদালত কিছু বলেনি, আমি অন্তত দেখিনি, পুরো নীরব, সাইলেন্ট। একই রকম ভাবে সংগঠনের বিপ্লবী নেতারা, আন্দোলনকারী নেতারা, তারাও একবারও এই প্রসঙ্গটা তোলেনি। তারা কি করেছে? নিজেদের মধ্যে খেবি করেছে কি আমরা যোগ্য, ওরা অযোগ্য, ওদের সঙ্গে কেন আমাদের একসঙ্গে ফেলা হচ্ছে? বা কেউ বলেছেন ওই ওয়ান্ট সেগ্রিগেশন, ওই যে আগে থেকে শুরু হয়ে গেছিল, ভেতরে সব বামুরা ঢুকে পড়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ঢুকে পড়ে নেতাদেরকে একেবারে কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে এটা তো জানা যাবে না, আর এসব তো হাওয়ালা। তারা একে অপরের সঙ্গে খেয়ে করা হলো। তারপরে কি দেখা গেল? মাননীয়া এসএসসি কে দিয়ে অদ্ভুত কিছু রকম কি একটা সংখ্যা টংখ্যা আনলেন, এরা নাকি যোগ্য। কি ভিত্তিতে করলে? শিক্ষক, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবে। এটা আবার রায়ে কোথায় ছিল? মূল রায় এটা ছিল
ছিল না। মানে আদালতকে প্রভাবিত করা শুরু করলেন, সেটিং হলে যা হয়। তারপরে সেই দেখা গেল আদালত আবার বললো হ্যাঁ, কি অদ্ভুত, গোটা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যারা পুরো প্রক্রিয়াটাই পুরোটাকে করাপ্টেড বলে বাতিল করা হলো, সেখান থেকে আবার কত রকম কিছু হলো। কি হলো? অশিক্ষক কর্মচারী তারা নাকি ওই যে মাননীয় এগুলো সব তালিকা ফালিকা করেছিলেন কোনো এভিডেন্স ছাড়াই, নো এভিডেন্স। কি এভিডেন্স কি ছিল বলুন দেখি? কি কাউন্সেলিং, অমুক কাউন্সেলিং এর পরে টরে এইভাবে যদি হয় সেটা তো আলাদা কথা, অবৈধ, এবং থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ, তারপরে অবৈধ, ইত্যাদি ইত্যাদি যদি এই হিসেবে করা হয়, তাহলেও প্রশ্ন জাগে। কি প্রশ্ন জাগে? যে অশিক্ষক কর্মচারী যারা, তারা কি সবাই সেই নির্দিষ্ট কাউন্সেলিং এর পরেই সবারই নিয়োগ হয়েছিল? মানে সবারই নিয়োগ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই হয়েছিল, তাই তাদেরকে পুরোটাই বাতিল করে দেওয়া হলো? তাদের মধ্যে আবার যোগ্য অযোগ্য, টেন্টেড আনটেন্টেড ভাগই করা হলো না? সেখানে কি বলা হলো? মিডিয়া আমাদের কি জানালো? আদালতের রায়কে সামনে রেখে মিডিয়া আমাদের জানালো যে সেখানে নাকি এতটাই করাপশন, মানে সেখানে এতটাই দুর্নীতি হয়েছে, এতটাই দুর্নীতি হয়েছে যে সেখানে আলাদা করা যাচ্ছে না। প্রথমে তাহলে কি দাঁড়ালো? প্যানেলটাই বাতিল, কারণ সেখানে কোনো আলাদা করা যাচ্ছে না, চাল কাঁকড় আলাদা করা যাচ্ছে না বলে পুরো প্যানেলটাই বাতিল। বেশ, তারপরে আবার কি হলো? মাননীয় এবং এসএসসি, রাজ্য সরকারের বিভিন্ন তৎপরতা এবং উকিল টুকিল মিলে কি হলো, আন্ডারস্ট্যান্ডিং করে কি হলো, যে না, আলটিমেট ওরকমই দাঁড়াচ্ছে। দেখুন, ভাবুন যে না, মানে কি হলো, প্যানেলটার মধ্যেও আবার এরকম ব্যাপারটা আবার আছে। এটা সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল, বলেনি, করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, তাই বাতিল। ব্যাস, তারপরে কি হলো? অশিক্ষক কর্মচারীরা পুরোটাই বাতিল। কেন? ওটাতে নাকি আর ভাগ করা যাচ্ছে না। শিক্ষকদের মধ্যে নাকি ভাগ করা যাচ্ছে। কিরকম না? আদালত এরকম বলতে পারে? আপনাদের কি মনে হয়? শিক্ষিত মানুষ, ভয়টাকে বাদ দিয়ে কাপুরুষত্বটাকে পদাঘাত করে একটু প্রশ্ন করুন, আদালত এমন করতে পারে? এভিডেন্স ছাড়া করতে পারে? ওটার নাকি ভাগ করা যাবে না, মানে ওখানে নাকি এতটাই করাপশন, মানে সবাই নাকি এতটাই দুর্নীতি, অশিক্ষক কর্মচারী কত, 99%? কত সংখ্যা আছে, প্রমাণ আছে, এভিডেন্স আছে, দিন, এভিডেন্স দিন, দুর্নীতির প্রমাণ দিন। আদালত দিয়েছে? আদালত কি রাজ্য সরকার দিয়েছে? দেয়নি। তাহলে কি বেসিসে তাদের মাইনে বন্ধ হলো? কিচ্ছু নেই, সব হাওয়া, মিডিয়া হাওয়া, উকিল কোকিল, দেয়ার ইজ নো এভিডেন্স। তবে তাহলে কুই বেসিসে করা হলো সৌরভ বাবু? আপনারা প্রশ্ন করুন, আমাদের যে বাতিল করা হলো, কোন এভিডেন্সে আমাদেরকে বাতিল করা হলো? কোন অন্যায় আমরা করেছি? প্রশ্ন করবেন না? ইন্ডিভিজুয়ালি কেস লড়ুন দরকার হলে, সেরকম উকিলের সঙ্গে আগে কথা বলে নিন, দালাল উকিল হলে হবে না। আমরা বলবো, আমি বলবো রিভিউ পিটিশন যদি এরকম হয়, আমি আসছি রিভিউ পিটিশনে কি হতে পারে আমি বলবো। সেক্ষেত্রে ইউ গেট রেডি টু ফাইট ইন্ডিভিজুয়ালি, কারণ নেতাদের আন্ডারে লড়লে, সংগঠন ভাবে লড়লে, সংগঠন হিসেবে লড়লে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। কেন? তাহলে নামগুলো প্রকাশ্যে আনুক। পার্সেন্টেজের গল্প তো লাভ নেই সৌরভ বাবু। 35% সিবিআই যদি বলে যে তারা 35% করাপ্টেড, সেই 35% তাদের নামগুলো দিক, এভিডেন্স দিয়ে দিক। ওগুলো তো হাওয়ায় হাওয়ায় বললে হয় না, হাওয়ায় হাওয়ায় বললে তো হবে না। এবার ধরুন আর ছোট্ট উদাহরণ দিই, এটা তো জীবিকার প্রশ্ন, এটা তো জীবিকার প্রশ্ন। তাহলে তো আবার সেই, আমি যদি এখন উকিলের নাম বলতে থাকি তাহলে তো আমি উকিলের প্রচারক হয়ে গেলাম। কমিশন খেয়েছি বলবে লোকে, আমি এসবের মধ্যে নেই। আমার এরকম কোনো শির দ্বারা সোজা করা উকিলও আমি জানি না। যদি আমার লাইভে আমার পাঠকদের মধ্যে অনেক উকিল আছেন, এলএলবি করেছেন বা প্র্যাকটিস করেন, আমি জানি আছেন, তারা যদি এই লাইভটি শোনেন, তাদের মধ্যে যদি কেউ এই মেরুদণ্ড সোজা করে এই কেসগুলো লড়তে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন,
মেসেজ করতে পারেন। আমি আপনাদের নাম, ফোন নাম্বার এই যারা লড়তে চাইছেন তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটা করতে পারি আমি। তো যাই হোক, তাহলে 35% বল, তা মানে 65% তাহলে দুর্নীতি নয়, প্রমাণ নেই। আর নামগুলো দিন, নামগুলো দিন, আলাদা আলাদা করে তালিকা দিন। কোথায়? ধরুন সহজ করে বলি, একটা লোককে 20 জন 25 জন মিলে মারধর করেছে। একটা সামান্য কেস বলছি, বড় জটিলের জীবিকার প্রশ্ন পর্যন্ত নেই। এবার আপনি শুধু জানা গেল সে সময় কোনো প্রমাণ নেই, কোনো নথি নেই, কিছু নেই, কেউ দেখেনি, তবে বোঝা যাচ্ছে যে তার শরীরে আঘাত দেখে যে হ্যাঁ মারধর করেছে। এবার আপনি সন্দেহের বশে ওর আশপাশের 25-30টা বাড়ি থেকে বা কোনো জায়গা থেকে লোকজন তুলে এনে আপনি শাস্তি দিতে পারেন প্রমাণ ছাড়া, যে এই লোকটাকে মারধর করা হয়েছে, তাই আপনাদের সবাইকেই গারদে ঢোকানো হলো। তারা প্রশ্ন করবে না যে প্রমাণ কি আমরা মেরেছি, কি বেসিসে আমাদের গারদে ঢোকাচ্ছেন? আর এখানে জীবিকার প্রশ্ন, মাইনে বন্ধ হয়ে যাওয়ার প্রশ্ন আপনারা নির্বিকার মেনে নিলেন। ওই যে একতা নেই। ওরা এটা, মাননীয় এটা কেন করলেন? কৌশলে করলেন। মাননীয় জানেন আর্টিকেল 21 তিনি জানেন, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড তিনি জানেন, ওটা দিয়ে টিকবে না, এটা ডিক্রিও নয়, তাই উনি জানেন, দালাল উকিলেরাও জানে টিকবে না। তাহলে কি করতে হবে? ডিভাইড অ্যান্ড রুল করতে হবে। অনেকগুলো সংগঠন করে দাও, তাদেরকে ভেতরে ভেতরে কলকাঠি নাড়ো, যেমন ওই আরজি করের বেলায় হয়েছিল। আমি যা বলেছিলাম সেটাও মিলে গেছে। ভালো কামিয়ে নিয়েছে সংগঠনের নেতারা, ভালো কামিয়ে নিয়েছে, প্রচুর ডোনেশন পেয়েছিল। কিন্তু সেখানেও দেখুন কিছু বদলালো, কজনের শাস্তি হলো? ওই একটা বলির পাঠা ধরেছে, তাকে রেখে দিয়েছে। মূল অপরাধীদের ধরা হলো? হলো না। আমি তখনই বলেছিলাম হলো না। তাহলে ওই খেলা, একই খেলা এখানে চলছে। শুধু তাই নয়, হাইকোর্টের আরেকটা অবজারভেশন ছিল, মানে রায় বলা ছিল, কি ছিল? যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত, যাতে করে এই ব্যাপারগুলো বেরিয়ে আসে। এটা তো কম ব্যাপার নয়, অনেক জটিল ব্যাপার এবং অনেক ভেতরে খেলা আছে। তাই হাইকোর্টের যে রায়টিকে সুপ্রিম কোর্ট মোরলেস আপহোল্ড করেছে, কিছু বিষয় ছাড়া মূলত একই রকম, কিন্তু ওইটাকে বাদ দিয়েছে। দেখেছেন খেয়াল করে? সেখানে কিন্তু বলা ছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে হবে, সিবিআই তদন্ত করতে হবে, তবেই ব্যাপারটা বেরোবে। দেখুন ওইখানটা কিন্তু সুপ্রিম কোর্ট বলল কি, সঞ্জীব খান্না মহাশয়, কি ওটা রাজ্যের ব্যাপারে দখলদারি হয়ে যাবে, এটা করা, এটা ঠিক নয়, বা ইত্যাদি ইত্যাদি বলে ইত্যাদি ইত্যাদি বলে ওটা নাকচ করে দিলেন। সিবিআই এনকোয়ারি মন্ত্রিসভার বিরুদ্ধে হবে না। কি অদ্ভুত না? কি সেটিং দেখতে পাচ্ছেন তো? অথচ মণিপুর থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে অনেকবার এরকম ভাবে রাজ্যের ক্ষেত্রে সিবিআই নামানো হয়েছে, রাষ্ট্রপতি শাসন হয়েছে, প্রেসিডেন্টস রুল হয়েছে, বহু উদাহরণ আছে। তো এখানে এইটুকু করা গেল না, কেন করা হলো না? প্রশ্ন করবেন না? কেন বারবার তাকে বাঁচানো হচ্ছে? কি উদ্দেশ্যে বাঁচানো হচ্ছে? কারা বাঁচাচ্ছে? শুধু কর্মচারীরাই বলির পাঁঠা, তাদের মাইনে দিতে হয় বলে, আর ওরা তো পুঁজিপতিদের প্রাইভেটাইজেশনে সাহায্য করছে, তাই ওরা হচ্ছে মহান, ওদের কিছু বিরুদ্ধে ইনকোয়ারি করা যাবে না, সিবিআই তদন্ত করা যাবে না। হয় তাহলে আদালতের মতো একটা পবিত্র জায়গা তারা
কোনো প্রমাণ ছাড়া ধরে নেওয়া হচ্ছে যে ওখানে 35% দুর্নীতি হয়েছে বা 50% যাই হোক না কেন, পুরোটাই যে মানে বাদ দিয়ে দিল। তারপরে মাননীয়া ভাতার ডিক্লারেশন করলেন। কি অদ্ভুত! তার মানে কি এখানে ভাতার রাস্তাটা খুলে দেওয়া হলো? ওই যে রিভিউ পিটিশনে মানবিকতার জায়গাটা তো রাখা হয়েছে যতদূর আমি দেখেছি। ওই যে এত মানুষ কি করবে তাদের চলে গেলে, জীবিকা চলে গেলে কি করবে, একটা মানবিক জায়গা, আপিল তো সেখানে থাকবেই। তো তখন এই ভাতা দিয়ে সবাইকে ভাতা ধরিয়ে দেওয়া হবে না তো? সেই সম্ভাবনাই কিন্তু আমি বেশি করে দেখতে পাচ্ছি। তো তার একটা রাস্তা খুলে দেওয়া হলো, এইভাবে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হলো, মানসিক প্রস্তুতি দিয়ে দেওয়া হলো। কি হাস্যকর! তারাও প্রশ্ন করলো না যে আমাদের সবাই নাকি মানে বেশিরভাগই নাকি সব দুর্নীতি পরায়ণ, মানে অবৈধ, তাই সবাই বাদ। এরকম হয়? এভাবে কারো ফাঁসি হয়? এটা তো ফাঁসি। জীবিকা চলে যাওয়া মানে জীবন নিয়ে টানাটানি, এটা তো ফাঁসির সমতুল্য। আদালত, বিচার ব্যবস্থা কি বলে বারবার করে? কি সুর বলুন তো বিচার ব্যবস্থার মূল সুর যেটা? 100 জন অপরাধী ছাড় পেয়ে যাক, তবু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়। ভালো করে শুনুন, এটা বিচার ব্যবস্থা, সভ্য দেশের বিচার ব্যবস্থার, আমাদের বলে নয়, গোটা বিশ্বের যে বিচার ব্যবস্থা গণতান্ত্রিক দেশগুলোতে এখনো চালু আছে, তার মূল সুর একটি, কি 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজনও নিরপরাধের যেন শাস্তি না হয়। তাহলে এখানে কি হলো? এখানে কি হলো? নিহাতি সন্দেহের বশে, কোনো প্রমাণ নেই, এভিডেন্স নেই, অশিক্ষক কর্মচারীরা পুরো বাদ। তাদের মধ্যে একজনও নিরপরাধ ছিলেন না, একজনও নেই, তাহলে তার তো শাস্তি হলো এখানে। কিন্তু মূল রায় তো এটা ছিল না। এগুলো কি করে হলো? পরে করা হলো কি করে? ভাবুন। সংগঠনকে কাজে লাগিয়ে, আপনাদের ভীরুতাকে কাজে লাগিয়ে, আপনাদের অনৈক্যকে কাজে লাগিয়ে, আপনাদের মেরুদণ্ডহীনতাকে কাজে লাগিয়ে করা হলো, এবং এরকম চলতে থাকলে আগামীতে আরো অনেক কিছু হবে। বেশ, এটাই হলো বিষয়। তাই আমি প্রথম ভিডিওতে যা বলেছিলাম এখনো সেটাই স্ট্যান্ড করছি। সবগুলোই একই রকম জায়গায় আছে, আরো সত্য প্রমাণিত হচ্ছে। ডিভাইডার রুলের কথা বলেছিলাম, মনে করে দেখুন। এক হয়ে লড়ার কথা বলেছিলাম, পারেননি। চাকরি যাবে না বলেছিলাম, যায়নি। চাকরি কারো যায়নি, অফিসিয়ালি আপনাদের কারো চাকরি যায়নি। তাহলে যদি মনে করেন আপনাদের চাকরি গেছে, প্রমাণ হিসেবে আপনাকে ছাঁটাই পত্র বা টার্মিনেশন লেটার আমাকে দেখাতে হবে। হেডমাস্টার কি বললেন? হেডমাস্টার স্কুলে যেতে বারণ করলেন, এসব নয়। নিয়োগকর্তার কাছ থেকে টার্মিনেশন লেটার আমাকে স্ক্রিনশট পাঠান, তবেই বলবো আপনাদের চাকরি গেছে। কোনো চাকরি যায়নি, যাওয়ার কথা নয়, এভাবে চাকরি যায় না তো। এটা মাইন্ড গেম খেলা হচ্ছে। রাস্তা একটাই, শক্তিশালী মেরুদণ্ড যুক্ত কোনো উকিল খুঁজে বের করা এবং ইন্ডিভিজুয়ালি লড়া, বা দরকার হলে 10 জন, 15 জন, 20 জন, যারা নিশ্চিতভাবে জানেন যে তারা ঘুষ টুস দিয়ে চাকরি পাননি, এমন হতে হবে। নিজেরা তো জানবেন রে বাবা, বাইরের লোক আর নাই জানো। কেউ কেউ তো দিয়েছেন, এটা তো বাস্তব। আপনাদেরকে দিয়েই তো এগুলো করানো হচ্ছে। এমন টিম করুন, টিম করে এই প্রশ্নগুলো উকিলের সামনে তুলুন যে আমাদের সামনে টার্মিনেশন লেটার নেই, আমাদের ছাঁটাই পত্র নেই, আমরা কেস করতে চাই, কোন গ্রাউন্ডে আমাদের জানতে চাই আদালতের কাছে। আগে আরটিআইও করুন, অবশ্যই আরটিআই ইন্ডিভিজুয়ালিও করতে পারেন, টিম হিসেবেও করতে পারেন। ইন্ডিভিজুয়ালি করলে আরো ভালো হয়, আপনাদের নিজেদের জায়গাটা জানতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন।
তো কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই, অফিসিয়াল করেসপন্ডেন্স নেই এই মর্মে যে আপনাকে এই গ্রাউন্ডে আপনার সামনের মাস থেকে বা এই মাস থেকে মাইনে বন্ধ হবে, তার কোনো প্রমাণ কি নোটিশ অফিসিয়াল কিচ্ছু নেই নিয়োগকর্তার কাছ থেকে। আপনার মাইনে কে দেয়? হেডমাস্টার মাইনে দেয়? দেয় না। ডিআই মাইনে দেয়? দেয় না। দেয় রাজ্য সরকার। তো তার কাছ থেকে কোনো কমিউনিকেশন নেই আপনার মাইনে কে বন্ধ করলো। হু হ্যাজ দ্য অথরিটি টু স্টপ ইউর স্যালারি, এটা জানতে চান। এই গ্রাউন্ডে কেস হতে পারে, এটা বিয়ার কি নাকি? এখানে মৌখিক কিচ্ছু নেই। ওই যে বারবার করে করোনার সময় আমরা বলেছিলাম বাধ্যতামূলক বলেছে, বাধ্যতামূলক বলেছে মানে কোথায়? আপনাকে কোনো ডকুমেন্ট দিয়েছে যে ভ্যাকসিন বাধ্যতামূলক? আপনি নিয়ে নিলেন, মুখে বললো তাই, ব্যাপারটা তাই হয়ে গেল। মিডিয়া বললো তাই, এখানেও মিডিয়া বললো, আপনার ধরে আপনার চাকরি চলে গেছে। মুভ করুন, টিমে মুভ করুন। সংগঠনের ওই সব দালাল নেতাদের উপর ভরসা করলে কিন্তু গেছেন, ইতিমধ্যে হাফ ডুবিয়ে দিয়েছে, এরপরে ফুল ডুবিয়ে দেবে। চাঁদা যাবে, শুধু টাকা যাবে। আর মাননীয়া বলেছেন তিনি নাকি খুব লড়বেন পিটিশনে, কিচ্ছু লড়বে না, লড়বেন না। খুব কঠিন কাজ। ভ্যাকসিন বাধ্যতামূলক নয় সেটা মিডিয়াকে দিয়ে বলানোর জন্য, আদালতকে দিয়ে বলানোর জন্য সুপ্রিম কোর্টের রায় তখনও আসেনি, বহু পরে এসছে। 2022-এর মে মাসে সুপ্রিম কোর্টের রায় এসছে। ততদিনে মোটামুটি যা হওয়ার ডবল ভ্যাকসিনেশন হয়ে গেছে। তার আগে আদালতের রায়টাকে আনার জন্য আমরা এরকম সৎ নিরপেক্ষ মেরুদণ্ডযুক্ত উকিলের খোঁজ করেছিলাম, পাইনি। এই যে দালাল যিনি এইসব কাজ করছেন তার কাছেও আমাদের লোক গিয়েছিল। তিনি ইনিশিয়ালি খুব দারুণ দারুণ দেখিয়েছিলেন, পরে বুঝলেন যে এতে করে তার সমস্যা, উনি পিছিয়ে যান, করেননি, নেননি। তো এই সময়ে দাঁড়িয়ে উকিল পাওয়া কঠিন। তো আমাদের মধ্যে একজন এলএলবি করছিলেন, আমাদের এক সহযোদ্ধা, জানি না তিনি কমপ্লিট করতে পেরেছেন কিনা। তিনি আমার লাইভ তো শোনেন, নিশ্চয়ই তিনি যোগাযোগ করবেন যদি তার এতদিনে কমপ্লিট হয়ে যায়। তাহলে আমার বিশ্বাস তিনি লড়াই করবেন, মানে তার মেরুদণ্ড আছে আমাদের, যেহেতু সহযোদ্ধা। তিনি বইমেলায় আমার সঙ্গে দেখা করেছিলেন, কথা হয়েছিল। তাকে আহ্বান জানাচ্ছি, আপনার স্টেটাসটা আমাকে জানান। লেট মি নো ইউর স্টেটাস। এখন কি আপনি আপনার অভীষ্ট মানে যে ডিগ্রি লাগে আর কি লড়তে, সেটা কি পেয়ে গেছেন? তো বার বেঞ্চে খোঁজ করুন, দরকার হলে অনেকের টাকার জন্য অনেক উকিলও ওখানে ঘোরে। সব উকিল, অনেকেই আছে তথা হয়তো নামি দামি নন, কিন্তু হয়তো সৎ, পেতে পারেন, খোঁজ করুন অন্তত এই পয়েন্টগুলো। কি গ্রাউন্ডে মাইনে বন্ধ হলো, এটা দিয়ে একটা দারুণ কেস হয়, স্ট্রং কেস হয়। কোনো অফিসিয়াল কমিউনিকেশন ছাড়া কারো মাইনে বন্ধ করা যায় না, প্রাইভেট ফার্মেও করা যায় না। এটা তো সরকারি চাকরি। মামদোবাজি চলছে আর কি, হাস্যকর লাগে। হ্যাঁ একদম অবশ্যই উনি লড়াই করবেন না আমি বলছি। তাহলে এইটা করতে পারেন, এখন থেকে ইন্ডিভিজুয়ালি কেস লড়া, বা এরকম পরিচিত যারা নিজেরা মনে করছেন যে আমরা ঠিকঠাকভাবে চাকরি পেয়েছি এমন কেউ, আমি এটাই নীতি বলে মনে করি, আমি মনে করি, তাই বললাম। সেভাবে আপনি মুভ করুন এবং আরটিআই করুন। এবারে আসছি মাস পিটিশনে কি হতে পারে। আরেকটা ওই বিষয়টা বলে দিই। এই যে যোগ্য অযোগ্য আবার ভাগ করলো শিক্ষকদের, টেন্টেড নন টেন্টেড, তার মধ্যে আবার এক পক্ষের মাইনে বন্ধ করেছে, আরেক পক্ষের মাইনে 31শে ডিসেম্বর পর্যন্ত চালু আছে। ওটাও কিন্তু একটা আইওয়াশ, কারণ ভাগ করে দিল যাতে করে একসঙ্গে লড়াই করতে না পারে। অর্থাৎ অশিক্ষক কর্মচারীদের সংখ্যাটা কম্পারেটিভলি কম ছিল, তাই পুরোটাই বাদ। আলোখানে তথাকথিত ভাবে অবশ্যই অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে হয়তো বাস্তবে সবসময় সত্যি নয়,
তো এই যে মনের বল, যে যারা ঘুষ ফুস দিয়ে চাকরি পেয়েছেন, তারা তো লড়াই করতে পারবেন না, তারা তো সবসময় মনে ভয় থাকবে যে জানাজানি হয়ে যাবে, কি দরকার। তাদের বলবো নামগুলো প্রকাশ্যে আনবেন, আমি নামগুলো ছড়িয়ে দেব। এখন না পারলে রিভিউ পিটিশনের পরে আনবেন। যদি দেখা যায় যে সবই গেল, তখন তো হারানোর কিছু নেই, তাও ভয় পাবেন। এবার একটু সাহসী হন। তাহলে ওখানে কি করা হলো, টেন্টেড টিচার, নন টেন্টেড বা আনটেন্টেড টিচার ভাগ করা হলো, করে একটা অংশের মাইনে বন্ধ হয়ে গেল যদ্দূর জানি। আর একটা অংশ কি 31শে ডিসেম্বর পর্যন্ত যারা কাজ চালিয়ে যেতে পারবে। কি কারণে না, স্কুল টুল নাকি ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। শিক্ষা ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছে, ওটা কিচ্ছু না, ওটা আই ওয়াশ। কি ডিভাইড করা হলো। এবার যারা 31 ডিসেম্বর পর্যন্ত বহাল রইলেন, তারা ভাবলেন মাইনে তো পাবো, 31শে ডিসেম্বর মানে এখনো এরকম করে তারা গুনতে শুরু করলেন মানে কত টাকা পাবো, ইনস্টলমেন্ট আছে, এই আছে সেই আছে, কি দরকার। আমরা চুপ করে যাই, স্বাভাবিক, আমরা তো স্বার্থপর প্রাণী, টপ টু বটম স্বার্থপর প্রাণী। আর যত ভদ্র, যত তথাকথিত ভদ্রলোক এবং একাডেমিক শিক্ষায় শিক্ষিত, তারা তত বেশি স্বার্থপর। আমি তাদের মধ্যে থেকেই বলছি, এই অধমেরও ডিগ্রি টিগ্রি খুব একটা খারাপ নেই, সাম্মানিক ডক্টরেটও আছে, কিন্তু আমি ব্যবহার করি না, সজ্ঞানেই ব্যবহার করি না, করতে বারণ করি, বইপত্রেও লিখি না ডক্টর দেবাশিস লাহা, লিখি না, দরকার বোধ করে না। কারণ আমার পরিচয় আমি, আমার বোধ, আমার মনন, আমার মেধা যতটুকু আছে, এইটুকুই আমি। কিন্তু ওই যে অনেকে এগুলো নিয়ে শ্লাঘায় ভোগে, আমি অমুক, আমি হুনু, আমি তমুক। ওই যে পিএইচডি একটি নারী দেখলাম, চাকুরি হারা, কি হলো তাতে? আমি বারবার করে আগেই বলেছিলাম যে নতুন বিশ্ব ব্যবস্থা একাডেমিক ডিগ্রি কোনো দাম থাকবে না, স্কিল বেসড, দিকে দিকে স্কিল ইউনিভার্সিটি হচ্ছে। বীরভূমের মতো জেলায় প্রত্যন্ত জায়গায় দেখলাম স্কিল ইউনিভার্সিটি হচ্ছে। তাহলে এই যে ভাগ করা হলো, স্বার্থপরতা, তারা সরে গেলেন ওখান থেকে। খেলাটা দেখুন, শাসকরা কেন যুগে যুগে সফল হয়? সাধারণ মানুষের অনেক কারণ। 1 নম্বর অনৈক্য, 2 নম্বর ভয়, 3 নম্বর স্বার্থপরতা। আমি স্বার্থপরতাকে আগে রাখবো। স্বার্থপরতা, ভয়, অনৈক্য। স্বার্থপর হলেই আপনি কখনোই একতাবদ্ধ হতে পারবেন না, আপনি অন্যের বিপদে ঝাঁপাতে পারবেন না, কারণ আপনি স্বার্থপর। আপনি সেই সময়টা আপাতত সামলে নিলে পরে আপনিও বিপদে পড়বেন, কিন্তু সেটা আপনি তখন বুঝবেন না। কষায় সব ছাগলকে একসঙ্গে কাটে না, এক এক করে কাটে তো। হ্যাঁ, যাকে কাটে না সে ঘাস খায়, কাঁঠাল পাতা চুবোয়, সে ভাবে বেঁচে তো গেলাম। কিন্তু আলটিমেটলি তার পালাও আসে। তাই 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভাবছেন দারুণ আছি, দুর্দান্ত আছি, আমরা বেঁচে একদমই না। আপনাদের ওই যে ছাগল, আপনি পরবর্তী ছাগল, আর শেষের দিকের ছাগল কষাই রেডি করে আছে, এক এক করে ওইগুলো কাটবে, আর ভাগ করে কাটবে। তাই যেহেতু মানুষ, তবু তারা ভয় থাকে। ছাগলের মধ্যে তো ঐক্যবোধের ব্যাপারটা কম, তবে এখন মনে হয় বেশি। ভেড়ার মধ্যে তো অত্যন্ত বেশি, ভেড়া সব একসঙ্গে, ভুল পথে হোক ঠিক পথে হোক একসঙ্গে চায়, দেখবেন খেয়াল করে। ফ্লক অফ শিপ। গেল, এটা করে মিডিয়াকে দিয়ে একটা ভার্ডিক্টকে, নট এ ডিগ্রি, তাকে কিভাবে কাজে লাগানো হলো সেটা দেখুন, আর সংগঠন তৈরি করে। তাই বলবো, হ্যাঁ, সিনিয়র শিক্ষকেরা আবার কি করছেন, যারা আগেকার নিয়োগ হয়েছেন, তারা আবার ওই যে বকেয়া এরিয়ার দিয়ে, এই যে একটু আগে বলেছে 25% দেওয়া হবে, তার হিসেব করছেন।
তার হিসেব করছেন। তারা ভাবছেন যে তা আমাদের সবারই আসবে। আমি বহু আগেই বলেছি, বিভিন্ন কায়দায় আসবে। 2040 খুব 40 নাগাদ, খুব বেশি হলে 2045 সরকারি ক্ষেত্রে, আমাদের রাজ্য শুধু নয় গোটা দেশে পার্মানেন্ট ভ্যাকান্সির কোনো শিক্ষক থাকবেন না। হয় কন্ট্রাকচুয়াল হয়ে যাবে, নয় অবসর দিয়ে দেওয়া হবে, অবসরশ্রী, অথবা ইনক্রিমেন্ট বন্ধ হয়ে কনসলিডেটেড পে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু তাদের এখন আসবে না। ওই যে বললাম, একে একে কাটে কষায়। তাই ভাবছেন আমরা নিরাপদ, আমরা ঠিক আছি। এইভাবেই তো চলছে খেলা। শাসকরা এভাবেই সফল হয় যুগে যুগে। হ্যাঁ, আমি আপনার মন্তব্য শুনছি। আমি এই কারণেই আমার প্রোফাইলে যদি কোনো উকিল থাকেন, আছেন জানি, কিন্তু তারা তো আবার অন্যরকম কেস টেস লড়েন না। আমারই একজন আছেন বন্ধু, তিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, তো মনে হয় না উনি এইসব কেস নেবেন। মানে আর কি, বুঝতেই পারছেন, শাসক শ্রেণীর বিরুদ্ধে যাওয়া, সিস্টেমের বিরুদ্ধে যাওয়া খুব কঠিন কাজ। তার আমি যে কাজটা করছি এখন, লড়াইটা করছি, আমরা যে লড়াইটা করছি, সেটা খুব বুঝতেই পারছেন, আমরা জানি কতটা কঠিন কাজ। আমরাও তো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি, ওই ক্ষেত্রটা নয়, অন্য ক্ষেত্রে ভ্যাকসিন লড়াই, টোটাল বিশ্ব ব্যবস্থা, তো আপনারাও তার মধ্যে পড়েন। কিন্তু সমস্যা হচ্ছে কি, শিক্ষক সমাজের মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে অনৈক্য বড় বেশি। এবারে আসছি মাস পিটিশন। কি হবে? মাস পিটিশন আবার ভুল করলাম, রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন নাকি সবাইকে নিয়ে করা হয়েছে, তাই হওয়ার কথা। সেটা কি? রিভিউ পিটিশনের সুযোগ কতটা, রিভিউ পিটিশনের ক্ষেত্রে কোনটা বিবেচ্য হয়? 137 সংবিধানের যে ধারা, সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের নিজের যে ভার্ডিক্ট বা জাজমেন্ট, তাকে পুনর্বিবেচনা করবার জন্য রিভিউয়ের সুযোগ আছে। 137 রিভিউয়ের সুযোগ আছে। রিভিউ পিটিশনের সুযোগ আছে। সেটা কতটা ফলপ্রসূ হতে পারে? অতীতের অভিজ্ঞতা খুব একটা শুভকর নয়, কিন্তু এই ক্ষেত্রে তো ব্যাপারটা একদমই আলাদা। তবু ওই রিভিউয়ের ক্ষেত্রে যেটা বিবেচ্য হয় সেটা আগে বলে নেই আপনাদের। প্রথমত, 1 নম্বর, যদি এর মধ্যে নতুন কোনো ইনফরমেশন বা তথ্য আদালতের সামনে আসে বা আনা হয়, যে কোনো কেসের ক্ষেত্রে, এটা তো পার্টিকুলার এই ক্ষেত্রে নয়, যে কোনো রিভিউয়ের ক্ষেত্রে রিভিউটা ফলপ্রসূ হতে পারে যদি ইন দ্য মিড টাইম রিভিউ পিটিশনের হিয়ারিং পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো নতুন ইনফরমেশন বা তথ্য আদালতের সামনে আসে, যার উপরে ভিত্তি করে আদালত সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী যে রায় তাকে রিকনসিডার করতে পারে। অর্থাৎ নিউ ইনফরমেশন বা তথ্য যেটা আগে জানা ছিল না। অবশ্যই সেটা যুক্তিসঙ্গত। একটা মানুষকে ধরা গেল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তাকে দোষী সাব্যস্ত হলো, সেটাই যদি শেষ হয়ে যায়, দেখা গেল যেদিন সুপ্রিম কোর্ট এটা ঘোষণা করলো, জাজমেন্ট দিল, তার 10-15 দিনের মাথাতেই নতুন ইনফরমেশন এলো, তথ্য এলো বা প্রমাণ এলো যে লোকটি নির্দোষ বলে মনে হচ্ছে। তখন রিভিউ পিটিশনে রিভিউয়ের ক্ষেত্রে সেটা উল্লেখ করলে, তা থাকলে, নতুন ইনফরমেশন হিসেবে সুপ্রিম কোর্ট অবশ্যই তার সেই রায়টিকে পুনর্বিবেচনার সুযোগ থাকছে। আর কি, অ্যাপারেন্ট এরর, যদি কোনো ভুল হয়ে থাকে,
জাজমেন্টে বা কিছুতে ভুল হয়ে যদি থাকে, সেটাকে সংশোধনের সুযোগ থাকলে সুপ্রিম কোর্টে রিভিউ ফলপ্রসূ হতে পারে। তো এই ক্ষেত্রে কি সেরকম কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তারপরে কি হয়, এই রিভিউয়ের পরে আর কোনো সুযোগ থাকে না। ফাঁসির আসামির ক্ষেত্রে আলাদা কথা, সে রাষ্ট্রপতি পর্যন্ত যেতে পারে, রাষ্ট্রপতি তাকে ক্ষমা টমা করতে পারে। তাও তার আগে তাকে কিন্তু ফাঁসি দেওয়াও যায় না, জানেন তো। রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা না করেন তাহলে তাকে ফাঁসি দেওয়া যায়, রাষ্ট্রপতি শেষ, মার্সি পিটিশন বলা হয় প্রাণদণ্ডের ক্ষেত্রে। কিন্তু তার আগে তো ফাঁসি দেওয়া যায় না, যায় কি? কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি তার আগেই মাইনে বন্ধ করে দিল। কি অদ্ভুত, মাইনে বন্ধ করে দিল, কোনো এভিডেন্স নেই, কিছু নেই, কমিউনিকেশন নেই, মাইনে বন্ধ করে দিল। তো বিশেষ ক্ষেত্রে কিউরেটিভ একটা করা যায়, সর্বক্ষেত্রে নয়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি রাজ্য সরকার মনে করে কিউরেটিভের দিকে যেতে পারে, সুযোগ আছে বলে আমার মনে হয়, কিন্তু সেটা কি করবে? কিউরেটিভ সুপ্রিম কোর্টের একটা সুযোগ আছে, কিন্তু সর্বক্ষেত্রে এটা সব পরিস্থিতিতে নয়, কিন্তু বিশেষ কিছু পরিস্থিতিতে। কিন্তু আমার মনে হয় এতগুলো জীবিকা, এতগুলো মানুষের জীবিকা, তাহলে অবশ্যই সেখানে একটা কিউরেটিভের সুযোগ থাকা উচিত বলে আমার মনে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই, যখন আদালত থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, সিস্টেম থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে মাইনের বোঝা কমাতে চাইছেন, ভাতা, নতুন বিশ্ব ব্যবস্থার লক্ষ্য হলো ভাতা, ভয়ে ভ্যাকসিন, ভয়ে ভাইরাস, ভয়ে ভয়, ভয়ে ভাতা, আর ভোট তো ভয়ে সামনে আসছে। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আদালত সবার চাকরি ফিরিয়ে দেবে এন মাসে, যে না আমাদের ভুল হয়েছিল বা অমুকতম, সম্ভাবনা নেই। তাহলে এত কাণ্ডই হতো না, ডিভাইড অ্যান্ড রুলের গল্পই থাকতো না, কিছুই হতো না, সংগঠনেরও দরকার ছিল না, মাননীয়ও কিছু করতেন না, চুপচাপ থাকতেন, সবাইকে বলতেন এখন কোনো দরকার নেই, একটু অপেক্ষা করুন, আমি রিভিউয়ে যাচ্ছি, আপনাদের জন্য জয় ছিঁড়ি নিয়ে আসবো, বলতেন উনি। তার মধ্যে এত কিছু হতো না। এটা বুঝতে হবে। রিভিউ যদি সত্যিকারের হওয়ার কথা থাকতো, উনি যেটা বলছেন যে আমরা লড়বো, দারুণ লড়বো, রিভিউটাতে দারুণ লড়বো, তাহলে মাঝখানে এত কাণ্ড করার দরকার ছিল কি? হয়ে গেল, ভার্ডিক্ট দিয়ে দিল, মাননীয়া বললেন সংগঠনেরও দরকার ছিল না, কোনো দরকার ছিল না, এত কি ভাগ, অযোগ্য অযোগ্য, অশিক্ষক কর্মচারী সবাই দুর্নীতি পরায়ণ, এসব গল্প টল্প দরকার ছিল না। মাইনে বন্ধের দরকার ছিল না। ভাতার ঘোষণার দরকার ছিল না। তাহলে এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে এবং ঘটানো হয়েছে, তো তার প্রতিফলন রিভিউ পিটিশনে পড়বেই। তাই এই সময়টাকে কাজে লাগানো হচ্ছে। তাহলে রিভিউ পিটিশনে সবার চাকরি আগের মতো করে ফিরিয়ে পেলেন আপনারা, পার্মানেন্ট ভ্যাকান্সিতে সম্ভাবনা নেই। মানসিক প্রস্তুতি রাখুন। তাহলে কি হতে পারে? ওই যে মানবিকতা, আর্টিকেল 21টাকে আনা যেতে পারে। এনে কি করা যেতে পারে? ওই যে ভাতা, এতগুলো মানুষের জীবন, আমার সামনে ভোট আছে না, সবাইকে কিছুই খালি হাতে, শূন্য হাতে উনি ফেরাবেন মনে হয় না। সমস্যা, অনেকে আশায় আছেন। তো তাহলে সেক্ষেত্রে পরিত্রাতার ভূমিকায় মাননীয়া আসতে পারেন। আদালতেরও রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, আর্টিকেল 21, সেটাও সুরক্ষা হবে, রক্ষিত হবে। আদালতের মানবিক মুখটাও থাকবে সামনে। মাননীয়া তো তার নামের মধ্যেই তো দয়া মায়া সবই রয়েছে। সামনে ভোট আছে, তিনিও বলতে পারবেন এই যে ডুবে যাওয়ার নৌকাটাকে আমি আবার ভাসিয়ে তুললাম, পরিত্রাতার ভূমিকা অবতীর্ণ হলেন। অর্থাৎ সেই ক্ষেত্রে
যদি একটা কনসলিডেটেড ভাতা ধরিয়ে দেওয়া যায়, বা চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে যে আপনাদের চাকরি তো গেছেই, নেই, আপনারা তো পুরো প্যানেলটাই ক্যান্সেল, তাহলে সেক্ষেত্রে মহামান্য আদালত মাননীয়কে প্রশ্ন করবেন, মাননীয় আর উকিলকে প্রশ্ন করবেন, এমত অবস্থায় আপনি কি চান? সবার প্যানেলই তো বাতিল, সিস্টেমটাই তো গন্ডগোলের, কি চান? তখন মাননীয় উকিল বলবেন, হে ধর্মাবতার, এতগুলো পরিবার, তারা তো কোনো, এতজনের পরিবার, স্ত্রী পুত্র রয়েছে, বৃদ্ধ বাবা মা, তারা তো কোনো অন্যায় করেননি, এটা তো মানবিকতার প্রশ্ন, কি করা যায়? তখন ধর্মাবতার বলবেন, তাহলে আপনারাই বলুন, সময় দিলাম, কি করতে চাইছেন, কিভাবে আপনারা কি স্টেপ নিতে চাইছেন, আদালতকে জানান। মানবিকতার বিষয় আদালত তো অবশ্যই ভাববে, জীবন জীবিকার প্রশ্ন, এই বলে একটা বিষয় আসতে পারে। তারপরে মাননীয় আর উকিল পরামর্শ করে, এবং সব উকিল কোকিল মিলে, ভেতরে যারা সিটিংয়ে আছে মিলে বলবে, এই জায়গা থেকে আমরা এই আদালতকে এইটা আবেদন রাখছি যে আদালত যেন এমন কোনো নির্দেশ দেন, আদালতকে তো ওরাই প্রভাবিত করছে, দেখতেই পাচ্ছেন কিভাবে আদালতকে দিয়ে অশিক্ষক কর্মচারী মাত্রেই দুর্নীতি পরায়ণ সব বলে দেওয়া হলো আর কি, সবই তো হচ্ছে, বুঝতেই পারছেন কি। তাহলে আমরা এরকম একটা ভেবেছি, সমস্ত শিক্ষককে পার্মানেন্ট ভ্যাকান্সিটাকে তো বাদ দিয়ে দিলাম, হলো না, গেছে, তাহলে নতুন করে তাদের নিয়োগপত্র দেওয়া যেতে পারে, কি হিসেবে? কন্ট্রাকচুয়াল হিসেবে আমরা নিয়োগপত্র দিতে পারি, বা প্যারা টিচার হিসেবে আমরা নিয়োগপত্র দিতে পারি কিনা আদালতকে আমরা জানাচ্ছি, বা আদালত বলছে ঠিক আছে আপনারা প্রসেস করতে পারেন, মানবিক জায়গা। তাহলে কি হবে, মাইনেটা কতটা কমে যাবে, মানে মাননীয়ার যে মানে প্রতি মাসে যে কোটি কোটি শয়ে শয়ে কোটি টাকা বোঝা ছিল, সেটা যদি কনসলিডেটেড একটা পেমেন্ট করে, জানেন তো প্যারা টিচারের মাইনে কত, যাই হোক, অনেক কিছু বলা হচ্ছে নাকি বাড়ানো হবে, 39,000 টাকা নাকি করা হবে, যাই হোক, সেটা তো এখনো হয়নি, সম্ভাবনা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে যদি এরকম 20,000 টাকা করে, সুপ্রিম কোর্ট নিজেরই একটা পুরনো রায় আছে, ওটাও কিন্তু ডিক্রি নয়, একটা অবজারভেশন, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল, যতদূর আমার মনে পড়ছে, যে সেই সময়কার যে আর্থিক পরিস্থিতি, তাতে করে মিনিমাম বেতন, সরকারি বেসরকারি যাই হোক, সেখানে 20,000 টাকা করা উচিত মিনিমাম। তো যাই হোক, সেটাও যদি করে, পেনশনের গল্প যদি না থাকে, প্রভিডেন্ট ফান্ডের গল্প না থাকে, অন্যান্য গল্প না থাকে, তাহলে কত টাকা বাঁচবে ভাবুন দেখি, সরকারের বাঁচবে না। আর কন্ট্রাকচুয়াল করে দিলে চাকরির নিরাপত্তা থাকলো না, অর্থাৎ যখন প্রাইভেটাইজেশন হবে, স্কুল মার্চ করলে তো বিভিন্ন জায়গায় পাঠাবেই, আর সেই সময় সারপ্লাস হয়ে গেলে তো তখন আপনারা ভয়ে ভয়ে সব কিছু মানতে চাইবেন। পার্মানেন্ট হলে কি মানুষের একটা থাকে, আমি পার্মানেন্ট টিচার, আমি মামলা করব, আমি ট্রান্সফার নিয়ে মানবো না, আমি কেন সারপ্লাস হলাম, আমি সিঙ্গেল টিচার, সিঙ্গেল সাবজেক্ট কেন হলাম, এরকম অনেক প্রশ্ন করে, এরকম বহু টিচার আছেন আদালতে গেছেন, সারপ্লাস ট্রান্সফার মানবেন না বলে আদালতে গেছেন, তখন সব কিছু মেনে নেবেন আপনারা, কারণ কন্ট্রাকচুয়াল। আপনাদের নতুন করে কন্ট্রাকচুয়ালের অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি ধরিয়ে দেওয়া হয়, আপনাদের চাকরি তো নেই, আপনারা সেটা করে নিয়েছেন, মেনেও নিয়েছেন, এমন অবস্থা, কোনো এভিডেন্স ছাড়াই, তো ওটা করতে কোনো অসুবিধে আছে? কোনো অসুবিধে নেই। তখন এরকম একটা খেলা কিন্তু হতে পারে। সাপও মরলো, লাঠিও ভাঙলো না, মাননীয়ার ভোটও এলো, সবাই সাবাস সাবাস করলো, পরিবারগুলো ভাবলো বাবা মরেই যাচ্ছিলাম, বাঁচিয়ে তো দিল, আগে 40,000 পেতাম, 50,000 পেতাম, এখন তো 20,000 পাচ্ছি, 15,000 পাচ্ছি। নেই ধরে নিয়েছেন তো অনেকে, না নেই 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 নেই, শূন্য হয়ে গেছি, নেই, সেখান থেকে 20,000, বাপ রে বেঁচে গেলাম। এটাই হলো খেলা। কজন আপনারা বুঝতে পারছেন খেলাটা? যাই হোক, আজ এই পর্যন্তই। পরিশেষে আবার বলি, আপনাদের মাইনে বন্ধ যাদের করেছে তারা একত্রিত হন, একজন মেরুদণ্ডযুক্ত
অ্যাডভোকেটের খোঁজ করুন, কোন গ্রাউন্ডে মাইনে বন্ধ করা হলো, কোন এভিডেন্স আপনাদের বিরুদ্ধে পাওয়া গেছে, যাকে কাজে লাগিয়ে এরকম একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আপনাদের কাছে মাইনে বন্ধ করার চিঠি পর্যন্ত এসেছে কিনা, চাকরি যাওয়ার টার্মিনেশন লেটার পর্যন্ত আসেনি, তাহলে কি করে এটা করো, কোন প্রসেসে করা হলো, কোন আইনে করা হলো, এইটা প্রশ্ন করে একটা কেস করুন। আমি আগের লাইভে বলেছি এক্সাম হতে পারে, কিন্তু ওই এক্সাম না দিয়ে মানে নিয়োগ হবে না, নিয়োগ হলে আবার কেস হবে। নিয়োগ করার জন্য এই এক্সাম নয়, বিয়োগ করার জন্য এই এক্সাম, আমি আগেই বারবার করে বলেছি। কেস ইতিমধ্যেই হয়ে গেছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম কেস হবে, হয়েও গেছে, আপনারা জানেন, তাই তো দেখলাম খবরে বহু কেস হবে, এটা পুরো চলতে থাকবে। তাই আবার বলছি, যদিও আমার এসব বক্তব্যে কোনো কাজ হবে না, কারণ সংগঠন আছে, রাজনীতি আছে। এই প্যানেলের সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি লড়াই এখনো করতেন, অ্যাগ্রেসিভ লড়াই, নট লাইক ওই কি উলঙ্গ হয়ে রাস্তায় সরি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেরোনো প্রতিবাদ। উলঙ্গ কাদের করার কথা ছিল? হ্যাঁ, উলঙ্গ কাদের করার কথা ছিল? নিজেরা উলঙ্গ হয়ে যাচ্ছেন, অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছেন। আপনাদের জামা কাপড় টেনে ছাড়ার কথা ছিল কাদের? যারা আপনাদেরকে এইভাবে, যে প্রশাসন, যে আমলারা, যে এসএসসি, যে রাজ্য সরকার, যারা এই নিয়োগের কর্তা, যারা এইসব কাজকর্ম করে জটিলতা তৈরি করেছেন এবং উকিলকে কেস করার সুযোগ করে দিয়েছেন। আমি তো বারবার বলেছি পুরোটাই সেটিং। মাননীয়া এরকম করবেন আর এদিকে বিকাশবাবু কেস করবেন, সমস্ত সেটিং এ হয়েছে। এই বিজ্ঞপ্তিটাও তাই। তো তাদের তো কাপড় খুলে নেওয়া উচিত ছিল, সেটা করতে পেরেছেন? এই লড়াইগুলো কিসের বলুন তো? ভীরুর লড়াই, কাপুরুষের লড়াই, অসহায়ের লড়াই। যেটা গান্ধী শুরু করেছিলেন, ব্রিটিশদের এজেন্ট। তার অনেক ভালো গুণ ছিল অবশ্যই, সেই ভালো গুণগুলো দিয়েই তিনি জনগণকে মুগ্ধ করে আসল কাজটার বেলায় ব্রিটিশের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। অহিংস পথে অনশন করে আন্দোলন করা, কিছু হয় না, ওভাবে কিছুই হয়নি। কারণ ব্রিটিশরা বুঝতে পেরেছিল নেতাজির পথে মানুষ যদি যায় তাহলে ওদের চামড়া থাকবে না, চামড়া আস্ত থাকবে না। সেই কারণে সামাল দেওয়ার জন্য ওরা গান্ধীকে প্রমোট করেছিল। একই রকম ভাবে এই শাসক শ্রেণী এই সব নেতাদের প্রমোট করে সংগঠনকে, যারা নিজেরা উলঙ্গ হয়ে রাস্তায় বেরোতে বলবে, যারা কোনো অন্যায় করেননি, যারা শিকার, আর যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো আঙুল তুলবে না, তাদের জামা কাপড় খুলে দেওয়া উচিত ছিল। বম্বার্ড দ্য হেডকোয়ার্টার উচিত ছিল। দরকার নেই 26,000 লোকজন, 5,000 লোকও যদি একসঙ্গে গিয়ে আর কি বল, ওই যে শিক্ষক মেরুদণ্ডহীন, আরে সূর্য সেনও শিক্ষক ছিলেন, মাস্টার দা অঙ্কের শিক্ষক ছিলেন, কি শিখলেন কিছু? শেখেননি। আমার ওই দৃশ্যটা দেখে আমার নিজেরই সত্যি লজ্জা লেগেছে, মানে কি অর্থে বলবো, খারাপ লেগেছে। যে একসময় তো আমিও প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি, কলেজে পড়িয়েছি, স্কুলে পড়িয়েছি। এগুলো কি? হোয়াট ইজ দিস? তখনই আরো নিশ্চিত হওয়া গেল যে পুরো আন্দোলনটাই হাইজ্যাক্ট হয়ে গেছে, ডাইভার্ট করে দেওয়া হলো। মূল যে শত্রু, তাকে তার জামা কাপড় না খুলে নিজেদের জামা কাপড় খোলো। যে শত্রু, তাকে হত্যা না করে আত্মহত্যা করো। হোয়াট ইজ দিস?
এরকম পরিস্থিতি যদি হয়, আপনি যখন বুঝতে পারেন যে আপনার, এটা তো গেল আদালত এবং সংগঠন বা বিভিন্ন রকম ভাবে যেটা করা হলো, কিন্তু ব্যক্তিগত জীবনে বলছি, যদি আপনার সঙ্গে চরম কেউ অন্যায় করে, আপনার পরিবারের কারো মৃত্যু ঘটায় বা ধর্ষণ করে, আপনি নিজে মরবেন? অনেক সময় এরকম দেখা যায়, অনেক নারী দোষিতা হয়েছেন, লজ্জায় এসে আত্মহত্যা করলেন। হোয়াট দ্য হেল? যে করলো তাকে মারুন, নিজেকে মারবেন না। আর মরবেন যখন মেরে মরুন, মরবেনই যখন ঠিক করে রেখেন তো মেরে মরুন। দিস ইজ মাই পলিসি, ইউ টেক ইট অর লিভ ইট। আমি আমার জীবনে এটা পালন করে এসেছি, এবং আমি এখন হচ্ছে বেঁচে আছি, সেটা একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, যে আমি এখনো বেঁচে আছি, আই এম স্টিল লিভিং। তাই আবার বলবো, আবেদন করব যে এরকম মিছিল করবেন না, এরকম প্রতিবাদ করবেন না। প্রতিবাদটা প্রতিবাদের মতো হোক, হুঙ্কারের মতো হোক, গর্জনের মতো হোক। এসব দেখে আপনাদের ছাত্রছাত্রী পড়ুয়ারা আপনাদের সম্মান করবে, শ্রদ্ধা করবে? আপনারা তো পুতুল হয়ে গেলেন উল্টে। আপনাদের তো অনেক কিছুই গেছে, এখন শিক্ষক মানে মিডিয়ার দৌলতে, এবং আপনাদের মধ্যে এক শ্রেণীর মানুষের স্বার্থপরতার কারণে, ভোগবাদের কারণে শিক্ষক দেখলেই এখন অনেকে বলে কত লেগেছিল, কত পড়েছিল। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে। তারপরে যদি জামা কাপড়টাও এরকম ভাবে খুলে ফেলেন, কি থাকলো বলুন দেখি? কি থাকলো? এটা তো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আপনাদের সংগঠনকে কাজে লাগিয়ে আরো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এটা প্ল্যানফুলি করা হয়েছে। আরে মশাই, হকারদের তুললে, রিক্সাওয়ালাদের তুললে তবু তারা ধস্তাধস্তি করে, পুলিশকেও খুশি টুসি মারে, সব দৃশ্য আপনারা দেখেছেন, চর লাথি মারে। টিকিয়ে পাড়ায় লকডাউন করতে গিয়ে কি হয়েছিল, সেসব ভিডিও তো ভাইরাল হয়েছিল, দেখেননি? হকার উচ্ছেদ করতে গেলে হকাররা মেনে নেয় সবসময়, ভদ্রলোক হকার হলে মেনে নেয়, অন্য জায়গায় যাক দেখি পাল্টা মারে না, রীতিমতো ব্যাটালিয়ান নামিয়ে করতে হয়। সব জায়গায় পারেনি হকার উচ্ছেদ করতে, আসুক এখানে হকার উচ্ছেদ করতে। কেন পারে না? পাল্টা মার খাবে বলে। ওরা জানে কোথায় পাল্টা মার খাওয়ার সম্ভাবনা আছে। মুরগিও বোঝে নরম মাটি কোনটা, তাই তারা সেখানে আঁচড়ায়। পাথরে মুরগি আঁচড়ায় না, নখ ভেঙে যাবে। তাই আপনারা নরম মাটি, কারণ আপনারা ভীরু, মেরুদণ্ডহীন, সিংহভাগী। তাহলে তারা যেভাবে পাল্টা মার দিতে পারে, এখন এই যে এত কাণ্ড ঘটে গেল, 26,000-এর একটা প্যানেল, প্রায় 25,752, যাই হোক, একটা কিছু ঘটলো না। শুধু উলঙ্গ অধোলঙ্গ দেশ দেখলাম, অনশন দেখলাম, আর ধর্ণা দেখলাম। হ্যাঁ, আর কিছু দেখলাম না। কিচ্ছু দেখলাম না, পুরোটাই অর্কেস্ট্রেটেড এন্ড প্ল্যান্ড। গান্ধীবাদী হয়ে গেছেন আপনারা, গান্ধীবাদী, সুভাষবাদী নন। অথচ বাঙালিরা কিন্তু দেখবেন সুভাষের কতগুলো গ্রুপ আছে। আমাকে এরকম অনেক গ্রুপে অ্যাড করার চেষ্টা করেছিল, আমি তারপরে তো বেরিয়ে এসেছি। বাঙালিরা কিন্তু মহাত্মা গান্ধী নন, জানেন তো, সুভাষের ভক্ত। নেতাজি সুভাষচন্দ্র, সুভাষবাদ, এরকম শব্দ বেরিয়ে গেছে, সুভাষবাদ। সেই বাঙালির বাস্তবে আসলে বরবাদ। গান্ধীবাদের বাবা। যান গ্রুপে যান, সুভাষ চন্দ্র বোস নেতাজির নামে কত হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে, গিয়ে দেখুন। গরম গরম সেখানে কথা, গরম গরম সেখানে বক্তৃতা,
আর বাস্তবে সেই লোকগুলো কি ভেড়া। দায়িত্ব নিয়ে বলছি, ব্যাপারটা সেই রকম। তা এই রাজ্যে সুভাষের এত আদর, তো আপনারা যে আন্দোলন করলেন সেটা কি পন্থায় করলেন? সুভাষবাদী মানে নেতাজি সুভাষ পন্থায় করলেন না গান্ধীর পন্থায় করলেন? শাসক শ্রেণী চায় গান্ধীর পন্থায় আন্দোলন করতে, ব্রিটিশরা তাই গান্ধীকে প্রমোট করেছিল। এরাও একই রকম ভাবে মিনি 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 গান্ধীকে মেউ 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 লোকজনকে নেতা বানিয়ে দিয়েছে। কথা বলতে পারে না, দে ডোন্ট নো হাউ টু স্পিক, ব্যক্তিত্ব নেই। আপনারাও মেনে নিলেন, ব্যাস শেষ। তাই আবার বলবো, শেষ হওয়ার আগে যদি এরকম দেখেন, অন্তত সুভাষ বাবুর কথা মেনে কিছুটা লড়াই করুন। নেতাজি সুভাষচন্দ্র বোস আমার আইডল। আমার খুব কষ্ট হয় যখন এই সুভাষ চন্দ্র বোস নেতাজির গ্রুপে থাকা লোকজন তারা আমাকে মাঝে মাঝে ফোন করেন বা হোয়াটসঅ্যাপও করেন, কেউ কেউ করে বলেন যে স্যার আপনি এসব রাজনৈতিক দলের বিরুদ্ধে খুল্লম খোল্লা বলছেন, এসব বলছেন, মাঠে ঘাটে গিয়ে সরাসরি বলছেন এসব কথাবার্তা, এতে তো আপনার প্রাণের ঝুঁকি আছে, বিপদের ঝুঁকি আছে, বিপদ আছে বলে আমাকে তারা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলেন যে কেন কি দরকার স্যার এত খুল্লম খোল্লা বলছেন। তাদেরকে তখন একটাই প্রশ্ন করি আমি, আচ্ছা আপনি নেতাজি সুভাষচন্দ্রের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সবকটা গ্রুপেরই একাধিক গ্রুপ, তার প্রত্যেকটা গ্রুপেই তো আপনি আছেন না? কেন স্যার কেন স্যার, হ্যাঁ আছি। এখনো বোঝেননি? অনলাইনে নেতাজি খুব সোজা হওয়া, অনলাইনে সাহসী হওয়া, বাঘ হওয়া খুব সোজা, কিন্তু অফলাইনে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মানুষকে ফেস করা অনেক কঠিন কাজ। কারণ আমি জানি যখন গ্রামে গঞ্জে যাই, এই ডেঙ্গু ভ্যাকসিন আসছে, এই যে কিছুদিন আগে আমি পটাশপুরে গিয়েছিলাম, ইউটিউবে একটি ভিডিও আছে, পুরো ভিডিও করা হয়নি, যাই হোক যতটুকু আছে সেটুকু দেখুন। কি মানুষের সঙ্গে ফেস করে কথা বলতে হয়। আমি শুধু অনলাইনে বসে থাকি না, গ্রামে গঞ্জে যাই, সেখানে সভা করি, ঘরোয়া হোক যাই হোক, ক্লাবে হোক, সেখানে অনেক পরিস্থিতি, অনেক রাজনৈতিক প্রতিকূলতা আমাকে ফেস করতে হয়। আমি পরোয়া করি না, কারণ আমি মনে করি এটা আমার কর্তব্য, কারণ আমার হৃদয়ে, আমার মননে নেতাজির বাস। যাই হোক, আর কি বলবো বলুন। আমি আপনাদের সামনে রূপরেখা দিয়েছি কিভাবে লড়াই করবেন, সেটা কার্যকর হবে না আমি তাও জানি, কিন্তু ভালো উকিল খুঁজে, মেরুদণ্ডযুক্ত উকিল খুঁজে, মাইনে কেন বন্ধ হলো, কোন গ্রাউন্ডে বন্ধ হলো, আবার বলছি টার্মিনেশন লেটার ছাড়া কি করে চাকরি যায়, কি করে মাইনে বন্ধ হয়, অফিসিয়াল কমিউনিকেশন ছাড়া, এই প্রশ্নগুলো তুলুন এবং কেস করুন। টিমে করুন অথবা ইন্ডিভিজুয়ালি করুন, হার মানবেন না। পিটিশন কি বলে তার জন্য অপেক্ষা করবেন না, কারণ এটা তো ইতিমধ্যে হয়ে গেছে, মাইনে বন্ধ তো ইতিমধ্যে হয়ে গেছে, কোনো অফিসিয়াল টার্মিনেশন লেটার ছাড়াই হয়ে গেছে। তো এখনই আপনাদের কেস করার সুযোগ আছে। পিটিশন হওয়ার পরে কি হলো সেটা পরের গল্প। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।